সকালবেলা ঘুমিয়ে আছি, ঠিক তখনই আম্মুর বকাবকি শুনে ঘুম থেকে উঠতেই হলো। আম্মু রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আম্মু একটা ঝাড়ি নিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, হয়েছেটা কি তোর? তুই এত সময় ধরে ঘুমিয়ে আছিস, ঘুম থেকে উঠবি না নাকি? আরে আম্মু, ঘুম থেকে উঠতেছি, এমন করছো কেন? আর একটু ঘুমিয়ে আছি বলে কি আমার ঘুমটা তোমার একটু সহ্য হয় না? শুধু একটু ঘুমালাম, তাতে এমন মহাভারত কি অসহ্য করেছি যার জন্য এমন রেগে আছো? সাথে আবার ঝাড়ু মারবে নাকি? তোকে যে ঝাড়ু দিয়ে এখনো মারিনি, তোর কপাল ভালো। আর যদি 1 মিনিট লেট করিস তাহলে কিন্তু সত্যি সত্যি ঝাড়ু দিয়ে পিটিয়ে একদম তক্তা বানিয়ে ফেলবো। হাতে গরুর দিকে তাকিয়েছিস কয়টা বাজে? পরে আবার ঘুম থেকে উঠে বলবি যে আম্মু তুমি আমাকে ডাকোনি কেন? এই হয়েছে সেই হয়েছে এত কিছু আমি শুনতে পারবো না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তোর জন্য এভাবে দাঁড়িয়ে আছি। আম্মু মনে হয় প্রচুর পরিমাণ রেগে আছে। ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে পড়লাম, কারণ ঘড়িতে প্রায় 10টা বাজতে চলেছে। আমার এদিকে ভার্সিটির সময় হয়ে গিয়েছে। আল্লাহ গো, আজকে ভার্সিটির প্রথম দিন, আর প্রথম দিনে যদি লেট করি তাহলে কি হবে? আল্লাহ, আমি আরও শুধু শুধু আম্মুকে বলছি আর কিছু সময় ঘুমাই। সত্যি তো লেট করলে তো আজকে আমার খবর আছে। তার থেকে বড় কথা, আম্মু আছে কেন রেগে আছে এই বিষয় তো বুঝতে পারছি না। অবশ্য পাশের বাসার আন্টির সাথে ঝগড়া করেছে। কি রে, তুই কি এখনো ঘুমাবি নাকি? এমন চিন্তা ভাবনা করলে আমি কিন্তু এখন ঝাড়ু না পায়ের জুতা খুলে তোকে মারবো। আমি নাস্তা বানিয়ে রেখেছি। তোদের এমন কাজ বাপ বেটার আমার আর ভালো লাগে না। ঘরের মধ্যে তোদের সাইফাস কাটতে কাটতে আমার জীবনটাই চলে যাচ্ছে। কতবার তোকে বলেছি একটা বিয়ে করে ঘরে বউ নিয়ে আয়, কিন্তু আমার কথা শুনিস নাকি? নিজের মতো করে তুই চলাফেরা করিস। আমার একটা কথা শুনলে তো, আর তোর বাপকে দেখ, আমি একটা কথা বলি কানে চাই না। আর হ্যাঁ, আমি এটা সহ্য করতে পারবো না। তুই যেভাবেই হোক একটা ঘরে বউ নিয়ে আয়। তোকে কতবার বোঝাবো আর? কি হয়েছে? ছেলের সাথে এইভাবে ঝগড়া করছো কেন? কিছু হয়েছে নাকি? কথাটা বলতে বলতে আমি নাস্তা টেবিলে আসলাম, তখনই আমার মহারানী রেগে মেগে আমার কাছে এসে বলে ওঠে, কি আর হবে শুনি? যাও হওয়ার। তোমরা বাপ বেটা মিলে আমার করছো। কতবার বলছি তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখো। এমনি একটা মেয়ে পছন্দ করে রেখেছি। আর তোমাকে কতবার বলবো যে ছেলেকে বিয়েটা দিয়ে দাও, তাহলে তো এ সংসারের এমন আর ঝামেলা ভালো লাগে না। তুমি ছেলেটার বিয়েটা দাও। তোমার ছেলেকে তো কতবার বলেছি বিয়ের জন্য, কিন্তু তোমার ছেলেই তো রাজি হচ্ছে না। এখানে আমার কি বলো? তোমার ছেলেকে কতবার বলেছি যে আমার অফিসে গিয়ে একটু অফিসটা দেখাশোনা করার জন্য, অফিসের সবার সাথে পরিচয় হওয়ার জন্য। ভবিষ্যতে আমার অফিসের সব কিছুর দায়িত্ব তো ওকেই সামলাতে হবে। কিন্তু কে শোনে কার কথা? তোমার ছেলে আমার কথা শোনে নাকি নিজের মন গড়া চলাফেরা করে? একটা কথা বললে শুনবে তো শুধু বন্ধুদের সাথে আড্ডা আর কলেজ, এটা ছাড়া তো কিছু আছে নাকি? তোমার ছেলেকে কত বুঝেছি আমি, তুমি নিজেই বুঝাও। আমি পারবো না বাবা, আমি অনেক বলেছি। বুঝতে পেরেছি, আম্মু আব্বু তারা দুজন ঝগড়ার প্রথম কারণটাই হচ্ছে আমার বিয়ে নিয়ে। তারা মনে হয় আমার বিয়েটা না দিলে শান্ত হবে না। এই বিয়ে নিয়ে কেন পড়ে আছে বুঝতে পারছি না। এটার জন্য আমাকে মনে হয় আজকেই বিয়ে করে বউ নিয়ে আসতে হবে। আব্বু আম্মু কি শুরু করলো? আব্বু আর আম্মু তারা আজ কয়েক বছর ধরে আমাকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। আমি এখনও পড়াশোনা করছি, বললাম আব্বুকে, কিন্তু কে শোনে কার কথা? আব্বু বারে বারে একটা কথাই বলে যে বিয়ে করলে তোর বউকে খাবো আমি, তাহলে তোর চিন্তা কিসের, তুই পড়াশোনা কর। কিন্তু বিয়েটা করে ঘরে বৌমা নিয়ে আস। তাদের নাকি একটাই ইচ্ছা, নাতি নাতি দেখবে। তার জন্য আমাকে বিয়েটা করতেই হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে আসি। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দিলাম না। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা একটা ছোট কোম্পানির মালিক, আর আমার মা গৃহিণী। আমরা এই নিয়ে সংসার। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি। আজকে আমার ভার্সিটির প্রথম দিন, কিন্তু এই প্রথম দিনের মধ্যে তারা যা শুরু করেছে আমার বিয়েটা নিয়ে। বিয়েটা যেন করতেই হবে। আর বিয়ে করব এই জন্যই যে তাদের নাতি নাতনি দেখার স্বপ্ন পূরণ করতে। আমি নাস্তার টেবিলে বসলাম। নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, তখন আব্বু ডাইরেক্টলি আমার উদ্দেশ্যে বলে, দেখো আবির, তোর যথেষ্ট বয়স হয়েছে বাবা। আমি জানি তুই এখন আগের মতো বাচ্চা নেই।
2-3 বছর ধরে বলছি কিন্তু শুনছিস না। তোর আম্মু দেখতে পাচ্ছিস তো সারাদিন বাসায় একা থাকে, তুই বন্ধুদের নিয়ে বাসার বাইরে থাকিস, আর তোর মা একা একা, আমি ওখানে অফিসের মধ্যেই থাকি। হ্যাঁ, এটা সত্যি কথা যে তোর বিয়েটা করাটা খুবই প্রয়োজন, তাই আমরা চাচ্ছি তোর বিয়েটা দিয়ে দিতে। কিন্তু বাবা, বাবা আমার কোনো কথাই শুনল না। এটাই বাবার শেষ কথা। কথাটা বলে বাবা নাস্তাটা করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আমি আম্মুকে কিছু বলবো, আম্মু কোনো কথাই শুনলই না। আমার আর কি করার, কিছু বললাম না। আমি সোজা ওখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেব। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আর কেউ না, আমার বন্ধু হারামজাদা ফজিল, শয়তান খাটাস আর বান্দর বন্ধু বেস্ট ফ্রেন্ড রাহাত। ওকে গালি দেওয়ার একটা কারণ আছে। শালা সবসময় হালা আমার আম্মুকে বলে, খোঁচা মারে যে আমি নাকি শুধু মেয়েদের দিকে তাকাই আর বিয়ের জন্য নাকি আমার মন কুরকুর করে। আম্মু পায় সুযোগ, ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাহাত বলে ওঠে, কিরে মামা, তুই কোথায়? তোর জন্য সে কখন আমি অপেক্ষা করছি, এখনও ক্যাম্পাসের ভিতরে দাঁড়িয়ে আছি। তোর তো কোনো খবর নেই। শালাম, আসবি না নাকি? না, এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিস তুই? হারামজাদা সব কিছু তোর জন্য হয়েছে। শালা, তোকে কেউ বলেছে আম্মুকে খোঁচানোর জন্য? তাই তো আম্মু এখন আমার বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সাথে আব্বু একেবারে সাফ কথা বলে দিয়েছে বিয়েটা করার জন্য। এখন কি করব? বিয়ে শাদি করতে ইচ্ছে নেই মোটেও। তুই তো জানিস এসব আমার মোটেও ভালো লাগে না। এসব বিয়ে শাদি সংসার নিয়ে মানুষ পড়ে থাকে নাকি? এসব ভালো লাগে না ভাই। এইসব বিয়ে শাদি মানুষ না করলেও চলে না। আরে শালাম, তোর তো খুব কপাল ভালো রে। তোর তো শালা কুত্তা ভাগ্য। আমাদের তো সেই ভাগ্যটা নাই। আমাদের বাবা মা তো কখনো বিয়ের কথা বলে না। বিয়ের কথা বললে আমাদের জার নিয়ে পিটাবে। আর তোর বাবা মা দেখ, তোর বিয়ের জন্য উঠে পড়ে বসে আছে। শালা, তুই ছোটবেলা থেকে একটা কথা বলিস, সিনিয়র মেয়েকে বিয়ে করবি। তাহলে একটা সিনিয়র মেয়ে দেখে বিয়ে করলে তো পারিস। আরে ভাই, এটা শুধু একটা স্বপ্ন। এটা যে বাস্তবে রূপান্তর হবে এমন তো না। এখন পর্যন্ত তেমন কাউকে তো পাইনি যাকে আমার ভালো লাগবে। আর আব্বুকে বলে দিয়েছি, কিছু করার নেই। তাদের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করব। আর কি করার আছে? এভাবে চাপ দিচ্ছে, বিয়েটা তো করতেই হবে। চেয়েছিলাম বিয়ে না করে থাকতে, কি আর করব? এনজয় করব, হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, কিন্তু বিয়ের পর কি বইয়ের অনুমতি ছাড়া কোথাও বের হতে পারবো? নাকি আমাদের পুরুষদের একটাই কপাল খারাপ, ছোটবেলায় আম্মু বের হতে দিত না, বড় হলে এখন বউ বের হতে দেবে না বাসা থেকে? বউ যদি সুন্দরী আর রোমান্টিক হয়, সিনিয়র হলে তো আর কোনো কথা নেই। বাসা থেকে বের হয়ে কি করবি বল? যাই হোক, আমি মনে করি তোর আন্টি আর আঙ্কেলের কথা শোনা প্রয়োজন। তুই তো জানিস আন্টি বাসায় একা থাকে, তাই আঙ্কেল আর আন্টির কথা শুনে বিয়েটা করে ফেল, ভালো হবে। আমরা অনেক দিন দাওয়াত পাচ্ছি না, দাওয়াতটা খেয়ে তারপর না হয় যা করার করিস তুই। রাহাতের সাথে কথা বলতে বলতে আমি ভার্সিটির উদ্দেশ্যে হাঁটছিলাম। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যায়। আমি মেয়েটার বুকের ওপর পড়ি এবং কি তার একদম প্রাইভেট জায়গার মধ্যে হাত লেগে যায়। তখনই মেয়েটা আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ঠাস ঠাস। বদমাস ছেলে কথাকার, রাস্তাঘাটে মেয়ে দেখলেই তোদের মেয়েদের উপরে পড়ে যাওয়া, এটা কেমন ধরনের স্বভাব? তোদের মতো ছেলেদের জন্য আজকে সমাজের এমন অপরিস্থিতি। মেয়েটা ঠাস করে দুটো থাপ্পড় বছিয়ে দিয়ে আমাকে কথাগুলো বলতে লাগলো। আমি মেয়েটার দিকে তাকাতেই যেন ক্রাশ খেলাম। কি সুন্দরী রূপবতী একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই ক্রাশ খেলাম। বাহ, এত সুন্দরী মেয়ে আমি হয়তো বা লাইফে কখনো দেখিনি। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে খুবই স্মার্ট, আর দেখে মনে হয় যেন কোনো ধনী পরিবারের, কারণ তার হাতে যে ব্যাগটা লাক্সারি। কিন্তু পায়ে হেঁটে এখানে হনহন করে কোথায় হেঁটে যাচ্ছে তা জানি না। আমি হয়তোবা ফোনে কথা বলছিলাম, তাই ভুলবশত মেয়েটার সাথে ধাক্কা লেগে যায়। কিন্তু তাই বলে কি এভাবে থাপ্পড় মেরে অপমান করবে? এটা তো মানা যায় না। ভালো লেগেছে, ক্রাশ খেয়েছি, তাই বলে কি ছেড়ে দেব? না, তোমাদের ভাই এত দয়াবান না। তাই আমি মেয়েটার উদ্দেশ্যে রাগী গলায় বলে উঠি, এই যে মেয়ে, প্রথমত আমি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিইনি। আর তোমার তো চোখ আছে দুটো, না 4 চোখ। মোটা ফ্রেমে চশমাটা তো পরেছো, তাহলে কি নিজে চোখে দেখোনি? কি অসভ্যতম করছো বেয়াদব ছেলে কথাকার! তোমার মুখের ভাষা এমন কেন? নিজের চাইতে বড় কারোর সাথে এমন ব্যবহার করো নাকি আসলেই তোমরা হচ্ছে লুচু লম্পট ছেলে? তোমাদের মুখ থেকে ভালো কথা কখনো বের হবে নাকি? নিজেই ধাক্কা দিয়েছো, এরপরে আবার আমার উপরে কথাও বলছো? তোমাদের মতো ছেলেদেরকে না মেরে রাস্তার মধ্যে ফেলে দেওয়া উচিত। দেখুন আন্টি, আপনি একটু বেশি বেশি বলছেন। আমি আপনাকে এত সময় ধরে চিনতাম না, এখন চিনতে পেরেছি। আপনি হয়তোবা কোনো আন্টি,
তাই আমি ভুলে আপনাকে কিছু বললে আমাকে ক্ষমা করবেন। দেখেন, আমি ভুলবশত এটা করেছি, তার জন্য দয়া করবেন। আমি খেয়াল করিনি, এতে আমার কোনো দোষ নেই, বা আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ধাক্কা দিইনি, ঠিক আছে? কি? আমি আন্টি? মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকিয়ে দেখ। আমার তো কোন আঙ্কেলে আন্টি মনে হয়? হ্যাঁ, এমনি তো আমাকে ধাক্কা দিয়েছিস, তার উপরে বেয়াদবি করছিস। তোর মতো এমন ফাজিল ছেলে আমি আর দুটো দেখিনি। এই তোর বাপের নাম কি রে? তোর মা বাবার নাম্বারটা দে তো, আমি এখনই কল করবো। বদমাইশ ফাজিল একটা ছেলে। তো আপনাকে কি বলবো? আন্টিকে আন্টি বলবো না তো কি বলবো? আপনি নিজে দেখেন, আপনাকে আন্টি মনে হয়। সত্যি বলছি, আমি দেখে আপনাকে আন্টি মনে হচ্ছে, তাই তো আপনাকে আন্টি বললাম। এখানে আমি কি করতে পারি বলেন? ছেলেটার কথা শুনে মাথাটা এই পর্যন্ত গরম হয়ে যায় যে কি করব। তখনই পেছন থেকে আমার বান্ধবী ফারজানা চলে আসে। ফারজানা এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমাদের দুজনের ঝগড়ার মধ্যে তখনই দেখলাম কোথা থেকে ফারজানা আপু চলে আসে। ফারজানা আপু আমাকে আর মেয়েটাকে এভাবে ঝগড়া করতে দেখে তখনই দেখলাম ফারজানা আপু মেয়েটার সামনে এসে মেয়েটাকে বলে ওঠে, কি রে, এভাবে ঝগড়া করছিস কেন? কি হয়েছে নীলা? কিছু হয়েছে নাকি? দেখ না, এই কোথা থেকে লম্পট বেয়াদব ছেলেটা এসে আমার সাথে খারাপ আচরণ করছে। ওকে এখনই মনটা চাচ্ছে তুমি দুটো থাপ্পড় বসিয়ে দিই। তখনই ফারজানা আপু আমার দিকে তাকায়, এরপর আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীলার উদ্দেশ্যে বলে ওঠে, আরে ওটা তো আবির, ও আবার তোকে কি বলেছে শুনি? তুই এই বদমাইশ ছেলেটাকে চিনিস? চিনব নাই বা কেন? ও তো আমাদের ভার্সিটির জুনিয়র। তুই তো এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছিস, আর তোর ফাইনাল ইয়ার, ও ফার্স্ট ইয়ারে আমাদের নতুন ভার্সিটিতে অ্যাডমিশন নিল ফার্স্ট ইয়ারে। ও আমাদের অনেক জুনিয়র, আর তুইও তো আজকে ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছিস, তাই সবাইকে ঠিকভাবে চিনছিস না। আমার আর বুঝতে বাকি রইল না যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ফারজানার উপর চেনা। আর ওদের কথা শুনে বেশ আমার আর বুঝতে বাকি রইল না যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ফারজানার উপর চেনা। আর ওদের কথা শুনে বেশ বুঝতে পারলাম যে আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। সেই ভার্সিটির ফাইনাল ইয়ারে মেয়েটা আর ফারজানা আপু পড়ে। ফারজানা আপুকে আমি চিনি, কিন্তু পাশের মেয়েটা এই ভার্সিটিতে নতুন এসেছে, তবে আমার সিনিয়র প্রায় 4 বছরে, তাই মনে মনে বেশ ভয় আছে। তখন ফারজানা আপু আমার কাছে এসে বলে ওঠে, আরে নীলা, এসব বাদ দে তো, চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে, যা হওয়ার হয়ে গিয়েছে, বাদ দে। আর আবির, তুমি কি শুরু করে দিয়েছো? তোমার আজকে ভার্সিটিতে প্রথম দিন, এখানে দাঁড়িয়ে আছো, যাও, কিছুক্ষণ পরে তো তোমার ক্লাস শুরু হয়ে যাবে। আর নীলা, বাদ দে এসব। এখন তুই এখানে নতুন, তোর আব্বুর কথা অনুযায়ী এসেছিস, তাই তোর আব্বু যা বলবে তাই তোকে শুনতে হবে। আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটছে। তার মানে মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে, আর আমার থেকে প্রায় 4 বছরের সিনিয়র। যাই হোক, প্রতিদিন তো অন্তত দেখতে পাবো, এটাই অনেক। আব্বু বলেছে তো যে তার পছন্দ অনুযায়ী ছেলেকে যদি বিয়ে না করি তাহলে তার মরা মুখ আমাকে দেখতে হবে, এমন শর্ত দিয়েছে আমাকে। তাই বাধ্য হয়ে তো এই ভার্সিটিতে আমি এসেছি, আর বিয়েটাও করতে হবে। তাই আমি ভাবতেছি কিভাবে কি করব। আব্বুর এমন শর্ত আমি না করতে পারলাম না, তাই তো আমি এখানে চলে এসেছি আব্বুর কথা অনুযায়ী। এখন কিছুদিন পর তো আমার বিয়েটা হয়ে যেতে পারে, কিন্তু আমি কখনো এই বিয়েতে রাজি হতে পারছি না। আমি জানি তুই আকাশকে ভালোবাসিস, কিন্তু আমার কেন যেন মনে হয় আকাশ তোকে ভালোবাসে না। ও শুধু তোর সম্পত্তির জন্যই তোকে ভালোবাসার অভিনয় করছে। তুই শুধু আকাশের পেছনে পড়ে আছিস। তুই চাইলে অনেক কিছুই করতে পারিস, কিন্তু তুই কেন আকাশকে এত মন দিয়ে ভালোবাসিস আমি জানি না। আকাশের পিছনে এভাবে পড়ে আছিস কেন আমি বুঝছি না। দেখ, আমি আকাশকে ভালোবাসি, আর আকাশের বিষয়ে তুই কিছু বলিস না। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। তোর ধারণা সব কিছুই ভুল। আমি শুধু আব্বুর জন্য এখানে এসেছি, না হলে কিন্তু কখনো এখানে আমার আশা হতো না। আর যাই হোক, ওসব বাদ দে, চল ভার্সিটিতে যাই। এমনিতেই এই ফাজিল ছেলেটা আমার মুড নষ্ট করে দিয়েছে। ভার্সিটিতে যাই, আব্বু বলেছে কিছুদিন পর তার বন্ধুর ছেলের সাথে বিয়েটা দিয়ে দেবে। আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি না। মনে তো আজকে লাড্ডু ফুটছে, কারণ সিনিয়র মেয়ের প্রেমে পড়েছি। তাই খুশির ঠেলায় আমি লুঙ্গি ডান্স দিতে দিতে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করছি। আমার এমন ডান্স দেখে রাহাত এগিয়ে আসে। এসেই তখনই আমার সামনে হাত দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এভাবে লুঙ্গি ড্যান্স দিচ্ছিস কেন? মনে হচ্ছে খুশিতে আছিস। খুশির কারণটা কি জানতে পারে? এভাবে মনের মধ্যে ফুর্তি নিয়ে নাচতেছিস, হয়েছেটা কি সেটা তো একটু বলবি আমাকে? আরে বিষয়টা সেটা না, আমি তো প্রেমে পড়ে গিয়েছি।
তোর ভাই প্রেমে পড়েছে রে, তাও আবার সিনিয়র, মিষ্টি 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 খাওয়া মিষ্টি। এই হারামজাদা, মিষ্টি আমি খাওয়াবো কেন? প্রেমে পড়েছিস তুই, আর মিষ্টি খাওয়াবো আমি? বরঞ্চ তুই মিষ্টি খাওয়াবি। তাহলে মেয়েটাকে একটু কি জানতে পারি? আসলে মেয়েটা কেউ না, ফারজানা আপুর মনে হয় বান্ধবী। আমাদের ভার্সিটির ফাইনাল ইয়ারে অ্যাডমিশন নিয়েছে। আরে আর বলিস না, আসার সময় ধাক্কা লেগেছে, একদম সিনেমার মতো। প্রথম ধাক্কা, এরপর ঝগড়া, আস্তে আস্তে প্রেমও হয়ে যাবে। কি আর বলবো, দেখতেই মনে হয় আসমান থেকে পড়ে এসেছে। আমি তো দেখেই ক্রাশ খেয়েছি। এখন তো শুধু পটাতে হবে, পটাতে পারলে আমার হয়ে যাবে। তাহলে তো তোকে আমাকে ট্রিট দিতে হবে, আমাদের ভাবিকে দেখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটা তো সিনিয়র, তাহলে কি রাজি হবে নাকি আবার সমস্যা হয়? আচ্ছা বাদ দে, তোর ভাই থাকতে কোনো চিন্তা নাই, আমি সব কিছু ম্যানেজ করে নিব। আগে দেখ আমার পেট ভোজন করার, তারপর দেখছি। হরামচোদা, তুই আর ভালো হলি না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোকে ট্রিট দেব, চল। এরপর আমি আর রাহাত আমরা দুজন রেস্টুরেন্টে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। এরপর ক্লাসের ভিতরে প্রবেশ করব, তখনই দেখলাম ক্যাম্পাসের গেট দিয়ে প্রবেশ করছে আমার ক্রাশ নীলা। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে আমার বন্ধু রাহাত মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, এই হারামজাদা, এভাবে তাকিয়ে কি দেখছিস? শোন, এখন তো ফারজানা আপু আছে, আর ফারজানা আপুকে আমি কত ভালোবাসি। তুই আবার ফারজানা আপুর দিকে নজর দিসনি তো? আমি তো আমার মনের কথাটা বলতে পারছি না ফারজানাকে। কতবার বলছি একটা টিপস দে না। তুই একজন রাইটার হয়েছিস, কবি হয়েছিস, কিন্তু একটা দিনও আমাকে ভালো রোমান্টিক কথা শিখিয়ে দিলি না। তুই আমার বালের ফ্রেন্ড হয়েছিস, আমার নিজের উপকারে আসিস না, তাহলে এমন রাইটার হয়ে লাভ কি তোর? নিজের প্রেমের রচনা এখনো করতেই পারলাম না, আর অন্যের প্রেম নিয়ে পড়ে আছো তুমি, তাই না? তোমারটা পরে দেখে নেব। তুমি ফারজানাকে না প্রপোজ করতে পারলে সেটা কি আমার দোষ নাকি? তোমার তো ফারজানার কাছে গেলে হাঁটু কাঁপে, এখানে দোষটা কি আমার সেটা বলো। আচ্ছা ভাই হইছে, চল এখন ক্লাসে যাই। তোমার ওই ক্রাশকে আর দেখার কোনো বিষয় নাই, সে নিজের ক্লাসে চলে গিয়েছে। এখন ক্লাসটা আগে শেষ করি, তারপর দেখা যাবে। আমি ভাবছিলাম ছেলেটার সাথে বিয়েটা আজকেই দিয়ে দেই, কি বলো? তোমার তাহলে আর মন খারাপও থাকলো না, আর ঝামেলা নিয়ে কোনো সমস্যা হলো না। তোমার আর এসব নিয়ে পড়ে থাকতে হবে না, ঠিক আছে? কি বলো তুমি? তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি তো চাই ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিতে, কিন্তু তোমার ছেলে কি রাজি হবে? আব্বু রাজি না হয়ে কোথায় যাবে, তুমি চিন্তা করো না। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি, ওদের বিয়েটা পাকাপোক্ত করে দিয়েছি। এখন শুধু ও আসলেই এটা দিয়ে দেব। আর আমার বন্ধুদের মেয়ে শহরে এসেছে, আমাদের এখানে ইউনিভার্সিটিতে নাকি অ্যাডমিশন নিয়েছে, একই ইউনিভার্সিটিতেও। তাই তো আমাকে কল করে সব কিছুই আমার বন্ধু বলেছে, তাই আজকে সব কিছুই ম্যানেজ করতে চাই। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। আমিও তো চাই ছেলেটাকে বিয়ে দিতে। এই বাসার মধ্যে একে আমার থাকতে ভালো লাগে না। তোমরা বাপ বেটা দুজনেই বাসা থেকে চলে যাও, আর আমি একাই বাসার মধ্যে থেকে যাই। তাই তোমার ছেলেকে বিয়ে দিলে আমার জন্যই ভালো হবে। আমি আর রাহাত দুজন ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা বন্ধু, নীলা আপু কিন্তু দেখতে হেব্বি সুন্দরী। দেখেছিস আমাদের ভার্সিটির যত সিনিয়র ভাইয়েরা আছে আর জুনিয়র আছে, সবাই কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলা আপুর দিকে। আমিও তো প্রথম দেখাতে ক্র্যাশ খেয়েছি। নীলা আপু তো আমাদের ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে, ক্র্যাশ খাবে না কেন? আবার আজকে নতুন এসেছে। ভাই তুই দেখি একেবারে মেন জায়গায় হাত দিয়েছিস। এখন তোর কপালটা পড়বে নাকি থাকবে সেটাই আমি ভাবছি। এই শালা, তুই দেখি প্রেম করার আগে আমাকে বর্দা দিয়ে এখানেই রেখে দিবি। আরে আমিও তো চাই তুই প্রেম কর আর ভালো একটা মেয়ের সাথে। এমনটা বলছি না, আসলে নীলা আপু হেব্বি সুন্দরী তাই বলছি। আর কি যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে? ওই শালা, এমন অলক্ষণে কথা বলিস না তো। প্রথম ভালোবাসা, এই প্রথম ভালোবাসার মধ্যে যদি এমন পাই, তাহলে তো আমি শালা প্রেম করার আগেই মনে হয় ছ্যাঁকা খেয়ে যাব। আরে আমার বন্ধুটার কত শখ, প্রেম করার জন্য এত বছর পর একটা জিনিস আবদার করেছে, তাও আবার প্রেম করবে। আচ্ছা বন্ধু তুই চিন্তা করিস না, দেখবি তোর জন্য ভালো কিছু লিখে আছে। আমি আর রাহাত দুজনে এসব নিয়ে হাসাহাসি করছি। আসলে নীলাকে তো প্রথম দেখে আমি ক্রাশ খেয়ে গিয়েছি, আর ওকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছি। ও
ওর এই টানা টানা চোখ আমাকে পাগল করে দিয়েছে। এইসব কথাই ভাবছিলাম, তখনই দেখলাম ফারজানা আপু ক্লাস শেষ করে বের হচ্ছে। ফারজানা আপুকে দেখে আরামজাদারা হাত দাঁড়িয়ে পড়ে। এরপর চুলগুলো ঠিক করে নতুন করে সুন্দর করে ফারজানা আপুর দিকে তাকিয়ে রয়েছে। তখন ফারজানা আপু এসব দেখে রাহাতের উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার রাহাত, আমাকে এখানে দেখলে তুমি এমন করো কেন? আর এভাবে তাকিয়ে আছো কেন? আবির, কিছু বলবে নাকি? না মানে তোমার সাথে তোমার বান্ধবীকে দেখছি না, তার জন্য বললাম আর কি। কারণ দুজন তো একসাথে ক্লাসে গিয়েছো, কিন্তু এখন হঠাৎ করে দেখলাম না তোমাকে, তাই আর কি বললাম। আরে না, জানি না কি জানি হয়েছে, তার জন্য চলে গিয়েছে নীলা। ওর মনে হয় ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে, তার জন্য চলে গিয়েছে। দেখছো না, ও আমার সাথেও নেই এখন। কোনো কিছু বলার ছিল তোর একটু আগে, তো ঝগড়া করলি। আসলে ফারজানা আপু, আমার না তোমার বান্ধবীকে ভালো লেগে গিয়েছে, তাই কি বলবো, প্রথম ঝগড়াতেই পছন্দ করে ফেলেছি। আর তোমার বান্ধবীর রূপ তো একদম সেই। এখন গুণী কেমন জানি না, কিন্তু বয়সে তো সিনিয়র, কি করব। তারপরও ভালোবাসা সিনিয়র জুনিয়র মানে নাকি। আমি তো তোমার বান্ধবীকে দেখে প্রথমেই ক্রাশ খেয়েছি, এখন আমার মনটাও দিয়ে ফেলেছি। তাই ভাবছিলাম এত কিছু না ভেবে ঘরের বউ করে নিয়ে যাব। আফসোসের বিষয়, তোর এখন সেই কপালটাই হলো না, কারণ নীলা অন্য কাউকে ভালোবাসে। আর তার থেকেও বড় কথা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওর আব্বু তার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। ও বিয়েটা করতে চায় না, কিন্তু তার বাবা শর্ত পালন করতেও এখন এসেছে, না হলেও কবে চলে যেত। তা আমি ওকে ভালো করেই জানি, ও বিয়েতে রাজি না। আর তুই বলছিস প্রেম করবি? আরে তুই দেখছি প্রেমের আগেই ছ্যাঁকা খেয়ে গেলি। ফারজানা আপুর মুখে কথাটা শুনতেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই প্রথম দেখে ভালোবাসি, আর সেই মেয়েটাই নাকি সিঙ্গেল না। আসলে সুন্দরী মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না, কি আর করার আছে, ভাগ্যে নাই। এইসব ভেবে আমি ভার্সিটি থেকে বের হব, তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, ওই হালা, তুই চলে যাচ্ছিস? তোকে যে বললাম ফারজানা আপুকে প্রপোজ করব, আমাকে একটা টিপস দে যে কিভাবে প্রপোজ করব। শালা, স্বার্থপরের মতো চলে যাচ্ছিস, কিছু বলছিস না। তুই জানিস না ফারজানা আপুকে আমি কত ভীষণ ভালোবাসি। দেখ ভাই, তুই যদি কাউকে ভালোবাসিস মন থেকে, তাহলে মনের গভীরতা থেকে তোর যা আসে, যে ভালোবাসাটা তোর মনে আছে, তুই তো তা সব কিছু খুলে বল। দেখবি তার যদি একটু বিন্দু পরিমাণ তোর প্রতি ভালো লাগা বা অনুভূতি হয়, আমি সত্যি বলছি ভাই, ও তোকে অনেক ভালোবাসবে। আমি তোকে এতটুকু গ্যারান্টি দিতে পারি না যে সে তোকে মেনে নেবে কি না, কিন্তু এতটুকু বলতে পারি, তোর ভালোবাসা দেখেও একটু মনে হলেও নরম হবে। এখন তুই ওকে কতটুকু ভালোবাসিস সেটা তোর উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তুই ফারজানা আপুকে প্রপোজ কর। এমনিতেই মনটা খারাপ হয়ে গিয়েছে। আমি প্রথম যাকে দেখে ভালোবেসেছি সেই মেয়েটাই নাকি সিঙ্গেল না। আফসোসের বিষয় হচ্ছে, আমি তো প্রেম করার আগেই ছ্যাঁকাটা খেয়ে ফেললাম রে বন্ধু। আচ্ছা যা তাহলে তুই, আমি বাসায় গেলাম। কথাটা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মেন গেটের বাইরে দাঁড়িয়ে আছি, ফারজানা আপু একা। দেখলাম ভার্সিটি থেকে বের হচ্ছে। ফারজানা আপু একটা লেহেঙ্গা পরেছে। ফারজানা আপুকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি তো ফারজানা আপুকে যতবার দেখি ততবারই ক্রাশ খাই। এত সুন্দরী, গোলমল তার চেহারা, দেখে মনে হয় একটা গুলুমুলু কিউটের ডিব্বা। ফারজানা আপুর পিছনে কত ছেলে পড়ে আছে, আর আমি একটা জুনিয়র। আমাকে কি ফারজানা আপু ভালোবাসবে? তারপরও চেষ্টা করতে ক্ষতি কি? আমি দাঁড়িয়ে আছি, হাতে একটা গোলাপ ফুল। তখনই আমাকে এইভাবে ফারজানা আপুর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তখন ফারজানা নিজেই বলে ওঠে, কিরে রাহাত, তুই গেটের সামনে এভাবে হাতে গোলাপ নিয়ে মূর্তির মতো সেজে দাঁড়িয়ে আছিস কেন? কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? আর এভাবে হাঁ করে কি দেখছিস? না মানে আমি আমতামতা করতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে সর্জনা আপু কেমন জানি রাগী লোকে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে রাহাত, তুই কি মুখে কোনো কুলু পেতে এঁকে এসেছিস? এভাবে আমতা আমতা করছিস কেন? সোজা সাপটা বল কি বলবি, নাকি এখানে দাঁড়িয়ে সারাদিন শুধু হাত পাই কাঁপাবি? আসলে ফারজানা আপু কি বলবো, আমার না এখনই বলতে ভয় লাগছে। কথাটা অনেক আগে বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি ভয়ে তোমাকে বলতে পারিনি,
কারণ তুমি আমার বয়সে বড়। কেমন কথা যে কথাটা তুই বলতে চাইছিস কিন্তু বলতে পারছিস না? আচ্ছা শুনি তাহলে, এই কথাটা বলতে তোর ভয় পাচ্ছিস কেন? আর তোর হাতে গোলাপ, তুই দাঁড়িয়ে আছিস কেন বুঝলাম না। আবার কোনো মেয়ের চক্রে পড়ছিস না তো? ভালো হয়ে যা কিন্তু রাহাত, তোকে বারণ করছি অনেকবার আমি, যে কোনো মেয়ের সাথে যেন তোকে মিশতে না দেখি, কারণ যদি কোনো মেয়ের সাথে মেলামেশা করিস তোর লেখাপড়া একদম নষ্ট হয়ে যাবে। ফারজানা আপু সম্পর্কে আমার ফুফাতো বোন, আর ওই সবেদাতে ও সব সময় আমার কেয়ার করে, আমাদের বাসায় যায় আর আমাকে পড়াশোনাও বুঝিয়ে দেয়, কখনো কোনো কিছু ভুল করলে শাসন করে। এসব আমার সাথে এতটা ক্লোজভাবে করে যে আমি ফারজানা আপুর প্রেমে পড়তে বাধ্য হই। ধীরে ধীরে ওর এই ভালো মন মানসিকতা আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করায়। দেখতে এমন হেভি সুন্দরী আর হট, আর যে কোনো ছেলে দেখে প্রেমে পড়তে বাধ্য, তাহলে আমি পড়বো না কেন? তাও আবার নিজের ফুফাতো বোন। তাই তো আমি তাকেও ভালোবেসে ফেলেছি, কিন্তু বলার সাহসটা পাচ্ছিলাম না। এখন আর 4-5টা না ভেবে সোজাসুজি আমি হাঁটু গেড়ে নীলাপুর সামনে আমার গোলাপ ফুলটা একদম তার সামনে ধরে তার উদ্দেশ্যে বলে উঠি, হঠাৎ করে রাহাত আমার সামনে গোলাপ ফুলটা সামনে রেখে হাঁটু গেড়ে বসে আমার উদ্দেশ্যে বলে। আশেপাশে কেমন জানি মৃদু বাতাস, পুরো জায়গাটা রোমান্টিক লাগলো আমার কাছে, অন্যরকম ফিল হচ্ছিল। কেন জানি না মনটার ভিতরে একটা প্রশান্তি অনুভব হচ্ছিল। এই পিচ্চিটা কি করতে যাচ্ছে, কিন্তু এই পিচ্চিটার হাবভাব বুঝতে পারছি না। আশেপাশেও তাকিয়ে দেখছি অনেকে দেখছে, আবার অনেকে যে যার কাজে চলে যাচ্ছে। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলল, ফারজানা আপু, আমি আর নিজের মনকে লুকিয়ে রাখতে পারছি না। তুমি আমার ফুফাতো বোন, সবসময় আমাকে চোখে চোখে রাখো, পড়ালেখা বুঝিয়ে দাও, ভুল করলে শাসন করো। তোমার এই যত্ন আর ভালোবাসায় আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছে। তুমি যতই আমাকে পিচ্ছি ভাবো না কেন, আমার এই মনের অনুভূতিটা একদম সত্যি। আমি কোনো অন্য মেয়ের চক্রে পড়িনি আপু, আমি শুধু তোমাকেই নিজের করে পেতে চাই। আমি জানি তুমি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আমার ভালোবাসা কোনো বয়স মানে না। আজ সব ভয় কাটিয়ে এই গোলাপটা তোমার সামনে ধরে বলছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি ফারজানা আপু। ওগো আমার গুলুমুলু কিউটের ডিব্বা, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? এসব কি বলছিস রাহাত? তুই আমার মামাতো ভাই, তার থেকেও বড় কথা আমার বয়সের জুনিয়র তুই, আর তুই আমাকে ভালোবাসিস এই কথাটা কিভাবে বলতে পারলি? ফারজানা আপুর মুখে কথাটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর আমি আর কোনো কথা বললাম না, সোজা ওখান থেকে উঠে হাঁটা ধরবো, তখন পিছন থেকে ফারজানা আপু আমার হাতটা ধরে, এরপর কেমন মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে ফারজানা আপু বলে ওঠে, রাহাত, তুই ওখান থেকে এভাবে মুখ কালো করে চলে আসলি কেন? আমি তোকে বারণ করেছি অনেকবার যে কোনো মেয়ের সাথে যেন তোকে না মিশতে দেখি, কারণ যদি কোনো মেয়ের সাথে মেলামেশা করিস তোর লেখাপড়া একদম নষ্ট হয়ে যাবে, আর আমি চাই না তোর লেখাপড়া নষ্ট হয়ে যাক। তুই তো আমার নিজের মামাতো ভাই, তোকে শাসন করার অধিকার তো আমার আছেই। এখন এভাবে রাগ করে চলে না গিয়ে সোজা আমার সাথে বাড়ি চল, লেখাপড়া অনেক বাকি আছে তোর। ফারজানা আপুর এমন কথা আমি কিছুই বুঝলাম না। ফারজানা আপু আমার হাতটা ধরে সোজা যেতে লাগলো, আমি কিছুই বুঝতেছি না। ফারজানা আপুর হাত থেকে আমি হাতটা ছাড়িয়ে ফারজানা আপুর দিকে তাকালাম, তখনই ফারজানা আপু আমার উদ্দেশ্যে মুচকে হাসি দিয়ে বলে, তুই কি আমার ভালোবাসা একটু বুঝিস না? তুই কি বুঝিস না আমি কি চাই তোর কাছ থেকে? তুই কেন বারবার এমন করিস? কথাটা বলে আমি রাহাতকে জড়িয়ে ধরলাম, আর চোখের দিয়ে পানি পড়তে লাগলো। তখন এমন অবস্থা দেখে রাহাত আমি ফারজানা আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে ফারজানা আপু আমাকে ভালোবাসে আর আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও শক্ত করে ফারজানা আপুকে জড়িয়ে ধরলাম। এখন আমি বুঝতে পারলাম যে ফারজানা আপুর এত কেয়ারিং আর আমাকে নিয়ে এত যত্ন, আর কোনো মেয়েকে আমার সাথে কথা বলতে দেখলে তার এমন রাগ হয় কেন। সব কিছু মিলিয়ে বুঝতে পারলাম ফারজানা আপু আমাকে ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না আমি তার বয়সে জুনিয়র বলে। এখন হয়তো সব কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে নিয়েছে। তাই আমি ফারজানা আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আশেপাশে মানুষ কেমন জানি
আমার নিজেরই লজ্জা লাগছে। তাই ফারজানা আপুকে ছেড়ে দিয়ে আমরা দুজন একসাথে বাসায় যেতে লাগলাম। বাসার সামনে এসে দেখি বাসাটা কত সুন্দর করে সাজানো হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো। কি ব্যাপার, বাসা এত সুন্দর করে সাজানোর কারণ তো বুঝতে পারছি না। বাবার তো জন্মদিন না, মায়েরও না, তাদের আবার বিয়ের কোনো বার্ষিক অনুষ্ঠানও না। তাহলে কি কিছুই তো বুঝলাম না। এত সুন্দর করে সাজানোর কারণ বুঝতে পারছি না। একে একে দেখলাম মেহমানরা বাসার ভিতরে প্রবেশ করছে। আবার কি সুন্দর করে বর আর কনের জন্য ঘের সাজানো হয়েছে। এরপরে স্টেজ, এগুলোর কিছুই তো বুঝতে পারছি না। বাবা আবার নতুন বিয়ে করছে নাকি? বুঝলাম না ভাই, এসবের মানে কি? এসব ভাবতে ভাবতে বাসার ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে আব্বু বলে ওঠে, আবির এসেছিস, তাড়াতাড়ি আয়, রুমে যা, গিয়ে রেডি হয়ে নে। আমি তোর বন্ধুদের কল করছি, এখনই রেডি হয়ে নে, আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি কাজটা করতে হবে। আমার বন্ধু কল করে বলেছে আজকে যেতে হবে আমাদেরকে। আব্বু কি বলছো তুমি? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? মনে হচ্ছে বিয়ে বাড়ি, আর একদম বিয়ে বাড়ির মতো সব কিছু সাজানো হয়েছে। আর রেডি হব, রেডি হয়ে কোথায় যাব কিছুই তো জানি না। মাত্র ভার্সিটি থেকে আসলাম আর তুমি বলছো রেডি হতে? কি বুঝতে পারছি না কিছুই। আমি তখন আম্মু আব্বু আমার কাছে এসে বলতে লাগলো, দেখ আবির, আমি আর তোর আম্মু আমরা দুইজন তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আর আজকে তোর বিয়ে। আমি জানি যে তুই গেটের মতো রং বদলাতে সময় নিস না, যখন ইচ্ছে তখন আবার মরে যেতে পারিস। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়েটা আজকে দেব। আর আমার বন্ধু তা চাই, তার জন্য তো তোর বিয়েটা আজকে ঠিক করে ফেলেছি। আর এই বিয়েতে আমার বন্ধু আর আমরা সবাই একমত। আর আজকে বিয়েটা হচ্ছে, তার জন্য এই সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। এখন যা, তুই রেডি হয়ে নে, তুই রেডি হয়ে নিয়ে বর সেজে আমাদের সাথে চল। আব্বুর কথা শুনে আমি তো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি বলছি কি আব্বু? আমি রেডি হয়ে আজকে বিয়ে করবো মানে? আহারে, এমনিতেই প্রথমে ডাবল ছেঁকা খেলাম, আজকে আবার আব্বুর কাছে এসে ধরা খেলাম। ধুর কচু, ওই হালা রাহাতের জন্য। ওই শালা ওকে প্রপোজ করতে গিয়েছে, তার ফারজান আপুকে। না হলে দুজন আজকে সারাদিন আড্ডায় দিতাম, বাসায় আর আসা হতো না। এখন বাসায় এসেই ফেঁসে গিয়েছি, কি করব বুঝতে পারছি না। আম্মু এসে সেই কথাই বলছে। আব্বা আম্মু দুজন রুমে পাঠিয়ে দেয়। এরপর যেন বাধ্য ছেলের মতো আমি কিছু করার ছিল না, তাই রেডি হয়ে নিলাম। পাঞ্জাবি শিরোনি সব কিছু পরে রেডি হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর রাহাত আসে। রাহাত এসে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। আমি শালার দিকে তাকিয়ে বললাম, ওই শালা এভাবে হাসিস কেন? বুঝতে পেরেছি, তোর সুন্দরী ফারজান আপুকে তো পেয়ে গিয়েছিস, সিনিয়র মেয়েকে পেয়ে গিয়েছিস, কিন্তু আমি তো আমারটাকে পেলামই না। তাই খুব মজা নিয়েছিস তাই না? শালা হারামি কথাকার, তুই আর মানুষ হবি না। আরে না বন্ধু, আফসোস হচ্ছে তুই তোর ক্রাশটাকে পেলি না। আসলে কপালটাই তোর খারাপ রে। আচ্ছা বাদ দে, কি আর করার। তোর আব্বু অবশ্যই তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করবে না, তোর জন্য একটা সুন্দরী রমণী পছন্দ করবে। যাই হোক, রেডি তো হয়ে গেছিস, আঙ্কেল আন্টি অপেক্ষা করছে, চল নিচে যাই। কি আর করার আছে, আমি আর রাহাত আমরা দুজন নিচে যাই। আমি রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়িটা একটা অজানা জায়গায় যাচ্ছে। সে জায়গাটা আমি অবশ্য জানি না, একটা অজানা ঠিকানা। তা আমার আব্বুর বন্ধুর মেয়ের বাড়িতে, মানে তার সাথেই আমার বিয়ে। কি আর করার আছে, কিছুই জানি না। মেয়েটাকে দেখিনি, তার আব্বুর বন্ধুর সম্পর্কে কিছু জানিও না। এতটুকু জানি তার বন্ধু এই শহরের সব থেকে ধনী একজন মানুষ। দেখতে দেখতে একটা মস্ত বাড়ির সামনে সে গাড়িটা থামলো। বাড়িটা অনেক বড়, দেখে মনে হচ্ছে শহরের নামি দামি একটা বাড়ি। আর হবেই বা না কেন, শহরের টপ বিজনেসম্যান, তার মেয়ের বিয়ে সুন্দর করে সাজানো হবে, এটাই স্বাভাবিক। বিয়ে বাড়িতে প্রবেশ করে আমাকে একটা স্টেজে বসানো হয়। দেখতে দেখতে বিয়ের কাজটাও সম্পন্ন হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। এরপর আমাকে আর আমার স্ত্রীকে একটা গাড়িতে বসিয়ে দেয়। মেয়েটা যাওয়ার সময় প্রচণ্ড কান্না করেছে, কিন্তু আমি তার মুখটা দেখতে পাইনি। সারা রাস্তায় তাকে আমি দেখতেই পাইনি, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে, এটা বেশ বুঝতে পারলাম। হাতের রুমালটা তার সামনে এগিয়ে দিলাম, কিন্তু আমার হাত থেকে রুমালটা সে নেয়নি। নিজের হাত থেকে রুমালটা নিয়ে চোখটা মুছতে লাগলো। আমি কেমন জানি না নিজের প্রতি অন্যরকম অনুভূতি করতে লাগলাম। কেমন জানি না আমার নিজের প্রতি খারাপ লাগছে। মনে হচ্ছে মেয়েটাকে এক প্রকার, মেয়েটা কি জোর করে বিয়ে করেছে। আমি নিজেই তো বিয়েতে কোনো মত দিইনি, কারণ এখন বিয়ে শাদী নিয়ে আমি ভাবিনি। আর এমনিতেও ভার্সিটিতে সিনিয়র একটা মেয়ে দেখে ক্রাশ খেয়েছি। কপাল খারাপ, মেয়েটা অন্য কারো, তাই আমার হলো না। এসব ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায়। এসব ভাবতে ভাবতে কখন যে বাসায় পৌঁছে যাই নিজেও জানি না। বাসা থেকে নেমে আমি রুমে
খুব ক্ষুধা লেগেছে। রুমে যাব, তখনই রুম থেকে আমাকে বের করে দেওয়া হলো। শালার নিজের রুম, এখন নিজেরই রুমে ঢুকতে পারছি না। এই আফসোস কাকে দেখাবো? আপনারাই বলেন। সারা বাড়িতে এখন যেন আমি কারো কিছুই হই না, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার এখন বউ নিয়ে টানাটানি, এখন মেয়েটাই যেন তাদের কাছে সব কিছু। আমি যে তাদের ছেলে এটা তাদের কাছে মনেই হচ্ছে না। কী আর করার। আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে আমার হারামি বন্ধু রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, দেখতে দেখতে তো বেটা তোর হয়ে গিয়েছে। আর যা শুনলাম মেয়েটা নাকি হেব্বি সুন্দরী। আর হ্যাঁ, তোর কিন্তু মনের আশা একটু হলেও পূরণ হলো, যা শুনতে পারলাম আমি। মানে তোর কথা তো কিছুই বুঝতে পারলাম না। আমার মনের আশা পূরণ হলো মানে? আর মনের ইচ্ছা, এসবের মানে কি? কিছুই তো হালা তোর কথা বুঝতে পারছি না। আগে তো খুলে বলবি, না হলে বুঝবো কি করে? আরে হালা, আমি শুনলাম মেয়েটা নাকি তোর থেকে সিনিয়র, এটাই জানলাম আর কি। দূর হালা, তুই আবার এসব কথা কোথা থেকে জানলি? আচ্ছা বাদ দে, এমনিতেই ভালো লাগছে না, ক্ষুধা লেগেছে। তখনই আম্মু ডাক দিয়ে বলে খাবার খেয়ে যেন নিজের রুমে যাই। তাই আমি রাহাতকে বিদায় জানিয়ে নিচে গেলাম। খুব ক্ষুধা লেগেছে, তাই খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া করে আমি একটু সোফায় বসে টিভি দেখছি। তখন আমার এমন অবস্থা দেখে আম্মু আমার সামনে এসে কেমন জানি না কোমরে হাত দিয়ে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আম্মুর উদ্দেশ্যে বললাম, কি হয়েছে আম্মু, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? যেন আমি কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি? সে যেভাবে আমার দিকে তাকিয়ে আছো, এভাবে তাকালে আমার ভয় লাগে না বুঝি? তোকে যে এখনও আমি আমার জুতো জোড়া খুলে মারিনি, এটাই তো তোর ভাগ্য। মেয়েটা সে কখন রুমে বসে আছে আর তুই এখানে বসে মহারাজের মতো টিভি দেখছিস। যা নিজের রুমে যা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। ধুর, আম্মুর বকাবকি আর ভালো লাগছে না, তাই কি আর করার। বাধ্য হয়ে আমি টিভিটা বন্ধ করে নিজের রুমে প্রবেশ করলাম। রুমের ভিতর প্রবেশ করতেই দেখলাম খাটের উপর বেনারসি সাজে একটা মেয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে মেয়েটা আমার সামনে আসে। মেয়েটার এখনও অনেক বড় ঘোমটা। মেয়েটাকে এখন আমি দেখিনি। মেয়েটা আমার সামনে এসে তখনই আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি জানি না আপনি কি মনে করে বা কি মনে করছেন। আমি যতটুকু জানি আপনি আমার বয়সে হয়তো জুনিয়র, কিন্তু আপনি যেমনই হন না কেন বা যাই বলুন না কেন, আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। বাসর রাতে নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনতে পাবো তা নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা কি বলছে কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই মেয়েটা ঘুমটা ওঠাতেই আমি চমকে গেলাম। আমাকে দেখে মেয়েটা রাগে গলায় চিৎকার করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই তুই এখানে কি করছিস? আর এখানে আজকে আমার সাথে তোর বিয়ে হয়েছে? আমি তো ভাবতেই পারছি না, তোর মতো এমন একটা ফাজিল ছেলের সাথে আব্বু কি করে আমার বিয়েটা দিল। আর তুই এখানে কি করছিস, বদমাইশ লুচ্চা লম্পট ছেলে একটা? দেখেন, প্রথমত ওই দিনের ওই ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি ভাবতে পারছি না আপনার সাথে আমার বিয়ে হয়েছে। তার মানে আমার আব্বুর বন্ধুর মেয়ে আপনি, যার সাথে আমার বিয়েটা আব্বু দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনি এভাবে রেগে আছেন কেন। মনে মনে তো আমি অনেক খুশি, কারণ যাকে প্রথম থেকে ভালোবেসেছি তাকে নিজের বউ হিসেবে পেয়েছি। এর থেকে আর কি খুশি হতে পারে? আর শালা রাহাত, বলেছিলি না যে আমার কপালে কিছুই নেই? এখন দেখ হারামি কোথাকার, আমি তো মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছি, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ রইল না। তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, ঠিক আছে, ওই দিনের ঘটনার জন্য আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু আপনাকে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিয়েছি আমি আপনাকে স্বামী হিসেবে কখনো মানতে পারবো না। আর এই বিয়েটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। এক প্রকার আমাকে আব্বু জোর করে আপনার সাথে আমার বিয়েটা দিয়েছে। আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি চাই আপনি আমার কথাটা বুঝবেন। আর আমি আপনাকে ডিভোর্স দেওয়ার পরেই তাকে বিয়ে করব, তাই আপনি অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন। বাসর রাতে নিজের বইয়ের মুখে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। কি বলবো, মুখের ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আজকে এই দিনে আমার এমন কথা শুনতে হবে? আসলেই মেয়ে মানুষ কেন যে পুরুষদেরকে এত কষ্ট দেয় আল্লাহ জানে। মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। মনের ভেতর কেমন জানি না একটা অজস্র ঝড় বয়ে যাচ্ছে। তাই মনকে শান্ত করলাম। যাই হোক, সে হয়তো বা আমার ভাগ্যে নেই, সে অন্য কারো। তাই আমি চুপ করে মাথা নিচু করে নীলার উদ্দেশ্যে বলে উঠি, ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন দেখলাম নীলা আমার কথা শুনে অনেক খুশি হয়েছে। এরপর আমার সামনে হাত বাড়িয়ে বলে ওঠে, আপনাকে যেমন ভেবেছিলাম তেমনটা না, একটু ভালো আছে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আমিও ক্ষমা করে দিয়েছি। আমরা আজকে থেকে তাহলে বন্ধু, ঠিক আছে? আজকে থেকে দুজন ফ্রেন্ড। আর হ্যাঁ, সবার সামনে আমাকে আপনি আপনি করে বলবেন না, না হলে সবাই বুঝতে পারবে
তুমি করে বলাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি নীলার সাথে হাত মেলালাম। এরপর আমি আমার বিছানা থেকে চাদর আর বালিশটা নিয়ে সোফায় চলে গেলাম ঘুমানোর জন্য। আমি পাশে থাকা সোফায় ঘুমিয়ে পড়লাম। আমাকে একা সোফায় ঘুমাতে দেখে তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? বিছানাটা তো অনেক বড়, আপনি চাইলে একপাশে ঘুমাতে পারেন। না সমস্যা নেই, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি, সমস্যা নেই। কথাটা বলে বালিশটা নিয়ে আমি সোফার একপাশে ঘুমিয়ে পড়লাম। আমার মনটা ভীষণ খারাপ। আমার সাথে কেন আল্লাপাক এমনটা করে যায় না, কিন্তু যাই হোক, আমি কখনো কারো মন থেকে কাউকে নিতে পারবো না। আমি হয়তো তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভাসে না, সে অন্য কাকে ভালোবাসে। তাই আমি যাই করি না কেন তার প্রতি আমার ভালোবাসা কখনো কম হবে না। এসব ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায়। নিজের চোখের কোণে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি ঘুমিয়ে পড়ি। তখনই আকাশের কল। ফোনটা রিসিভ করলাম। তখন আকাশ বলে ওঠে, নীলা, তুমি আমাকে ছেড়ে বিয়েটা করে ফেলেছো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি করে পারলে বিয়েটা করতে? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি। তুমি জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না নীলা। বিশ্বাস করো আকাশ, আমি বিয়েটা করতে চাইনি। আব্বুর জোরাজুরিতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। আব্বু আমাকে শর্ত দিয়েছে, আমি যদি তার বন্ধুর ছেলেকে বিয়ে না করি তাহলে তার তার মরার মুখ দেখতে হবে আমাকে। তাই আমি এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছি। তুমি চিন্তা করো না, আমি ছেলেটাকে বলে রাজি করিয়েছি। ওকে ডিভোর্স দিয়ে আমি তোমার সাথেই চলে আসবো আকাশ। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে, অন্য কাউকে না। হা হা হা। নীলা, তুমি বড্ড বোকা একটা মেয়ে। তোমাকে কোনো কালে আমি ভালোবাসিনি। শুধুমাত্র তোমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য তোমাকে আমি ভালোবাসার ফাঁদে ফেলেছি। আর সেই ফাঁদে আমি শুধু তোমার বাবার সম্পত্তি পাওয়ার জন্যই তোমাকে ফেলেছি। আমি তো অন্য কাউকে ভালোবাসি, তোমাকে না। তোমার বাবার সম্পত্তি পাওয়ার পর তোমাকে আমি ছুঁড়ে ফেলে দিব। সকালবেলা আমার ঘুম ভাঙতেই তখন দেখলাম কেউ ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো ঠিক করছে। পেছনে তাকিয়ে দেখি নীলাকে কেমন জানি না অপরূপ সুন্দরী লাগছে। নীলার দিকে আগ্রসিতে আমি পেছন থেকে তাকিয়ে আছি। কেন জানি না আমার ওর প্রতি ভালোবাসাটা দ্বিগুণ হতে লাগলো। কিন্তু গতকাল রাতের ঘটনাটা শোনার পর মনটা আবার খারাপ হয়ে গেল। তাই মুখটা ঘুরিয়ে ওপাশেই শুয়ে পড়লাম। আবির, নীলা, তোমরা কি এখনো ঘুমিয়ে আছো? এখনো ঘুম থেকে ওঠোনি? নাস্তা বানিয়ে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি। তাড়াতাড়ি নিচে আসো, নাস্তাটা করে যাও। এই শুনছো, আম্মু ডাকছে, ঘুম থেকে ওঠো। এখনো ঘুমিয়ে আছো নাকি? আম্মু সেই কখন থেকে ডাকাডাকি করছে। আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার টেবিলে যাচ্ছি। কথাটা বলে নীলা নিচে যেতে লাগলো। আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি যখনই বের হব ঠিক তখনই কিসের সাথে যেন ধাক্কা লাগে। আর এই মুহূর্তে নীলাও রুমে প্রবেশ করে। আমি নীলার উপরে পড়ে যাই, নীলা আমার নিচে। আমি নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লেগে যায়। এমন ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি যখনই নীলা থেকে উঠতে যাব, নীলা কেমন জানি না আমার বাহু ডোরে পড়ে আছে। তখনই আমি ঠাস করে উঠে পড়ি। এরপর নীলার উদ্দেশ্যে বলে উঠি, আসলে সরি, আমি বুঝতে পারিনি কিভাবে যে কি হয়ে গেল। বুঝতে পেরেছি, কিন্তু আপনার এমনটা করা মোটেও উচিত হয়নি। নীলা রাগ করে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু আমি তো এসব একদমই ইচ্ছাকৃতভাবে করিনি। এটা একটা দুর্ঘটনা বললে ভালো হয়, কারণ আমি তো মোটেও এসবের জন্য প্রস্তুত ছিলাম না। এমনিতেই যে আমাকে পছন্দ করে না, তাহলে সেই মানুষটার প্রতি আবেগ দেখিয়ে লাভ নেই, এটা আমি বেশ বুঝতে পেরেছি। তাহলে আমি এমনটা কেন করব? আর নীলা শুধু শুধু আমাকে ভুল বুঝেছে, এটা ভেবে নিজের মনে খারাপ লাগতে লাগলো। ওর কাছে মাপ চাইতে হবে। যখন আমি সব কিছু স্বাভাবিক করতে চাই, শালার কখন যে অবাধ্য মনটা বারবার ওর মনের ভিতরে পড়ে যায় আল্লাহ জানে। এই আমার লজ্জা স্বভাবটা ভালো হবে না নাকি? কি ব্যাপার, আবির এখনো ওঠেনি নাকি? ওকে মনে হয় ঝাড়ু নিয়ে তারপর যেতে হবে। এরপর ঘুম থেকে উঠবে। সব সময় ও দেরি করে। এরপরে এসে আমাকে বকাবকি করে যে অনেক লেট হয়ে গিয়েছে। আমি রেডি হয়ে নিচে আসলাম। এরপর নাস্তার টেবিলে বসলাম নীলার সামনে। ওর দেখে আমি চোখ ফেরাতে পারছি না লজ্জায়। খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর নীলা আম্মুর উদ্দেশ্যে বলে ওঠে, আম্মু, আমাদের তো কিছুদিন পরে এক্সাম, তাই আমাকে ভার্সিটিতে যেতে হবে। সমস্যা কি? তাহলে তোমরা দুইজন একসাথে ভার্সিটিতে আসা যাওয়া করবে। আর তুমি তো এবার ফাইনাল ইয়ারে আছো, আর ফাইনাল এক্সাম দেওয়ার পরে তো তোমার এখানে পড়াশোনাটা শেষ হবে। আর হ্যাঁ আবির, তুই সাথে করে বৌমাকে নিয়ে যাবি আর নিয়ে আসবি। আমি যেন কোনো কমপ্লেন তোর না শুনি বৌমার কাছ থেকে, এটাই আমার শেষ কথা।
আমি কিছু বললাম না। আমি নাস্তাটা সেরে বাইরে অপেক্ষা করতে লাগলাম নীলার জন্য। নীলা কিছুক্ষণ পর রেডি হয়ে মুখটা কেমন জানি না কালো করে আমার সামনে আসলো। নীলাকে অপরূপ সুন্দর লাগছিল। যে সুন্দরভাবে সেজেছে, ওর হালকা মেকআপে ওকে দারুণ লাগে, আর বাড়তি মেকআপ করা লাগে না। ফর্সা মুখে ওর চেহারার মধ্যে হালকা মেকআপ ওকে আরও দ্বিগুণ সুন্দর লাগে। আমি তো একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে গতকাল রাতের আর একটু আগের ঘটনা মনে পড়তে আমি মাথাটা নিচু করে নিলাম। এরপর নীলার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমি সত্যি রিয়েলি সরি ওই ঘটনার জন্য। আমি আসলে ভাবতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আসলে আমি ফ্লোরে স্লিপ খেয়ে। ঠিক আছে, শেষবারের মতো কিন্তু ক্ষমা করলাম তোমাকে। নীলার মুখে কথাটা শুনে অনেক খুশি হলাম। এরপর আমি বাইকটা বের করলাম। নীলা আমার বাইকে উঠে বসলো। আমার কেমন জানি অন্যরকম ফিলিংস হচ্ছে। আসলে সুন্দরী মেয়েদের বাইকের পেছনে ওঠানো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু কখনো সেই স্বপ্নটা পূরণ হয়নি। আজকে নিজের বউকে বাইকের পেছনে ওঠালাম। মনের মধ্যে কেমন জানি অন্যরকম ফিল হচ্ছিল, কিন্তু ফিলটা বেশিক্ষণ রইল না। যখনই মনে হলো এটা শুধু সাময়িক, অন্য সময় আর সে আমার থাকবে না, অন্য কারো হয়ে যাবে, ওটা ভাবতে মনটা খারাপ হয়ে যায়। বাইকটা স্টার্ট করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে নীলা আমার বাইকে বসে আছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে যে একটা জুনিয়র ছেলের বাইকের পিছনে একটা সিনিয়র মেয়ে কিভাবে তাকে ধরে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। এটা সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার মনের মধ্যে কেমন জানি না অন্যরকম ফিলিংস হচ্ছে। রাহাত তো এমন দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে রয়েছে, সাথে ফারজানাও। আমরা দুজন ভিতরে প্রবেশ করলাম। এরপরে আমি বাইকটা একপাশে পার্কিং করলাম। ফারজানা তখনই নীলার সামনে এগিয়ে আসে। ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে দামি গাড়ি নিয়ে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে। স্যুট পরা, চোখে সানগ্লাস, দেখে মনে হয় স্মার্ট, কিন্তু আমার থেকে এত বেশি না। তোমাদের ভাই তো তামিল সিনেমার নায়ক, সেটা আর বলতে। ছেলেটা একটা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে তখনই নীলা দৌড়ে যায়, ছেলেটাকে জড়িয়ে ধরে। আমি হাঁ করে তাকিয়ে আছি। আমার আর বুঝতে বাকি রইল না এটা যে নীলার বয়ফ্রেন্ড আকাশ। আমার মনটা কেমন জানি ভেঙে গেল। মন খারাপ করে আমি যখনই চলে যেতে যাব তখনই নীলা আমাকে ডাক দেয়। এরপর আমি নীলার কাছে গেলাম। তখন নীলা ওই ছেলেটার সামনে পরিচয় করিয়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, এ হচ্ছে আকাশ। তুমি হয়তো বা ওকে চিনবে না। আমরা দুইজন একসাথে পড়াশোনা করেছিলাম লন্ডনে। এরপরে দেশে দুজনেই চলে আসি। এরপর এখানে ফাইনাল ইয়ারে আমি অ্যাডমিশনটা নেই। তারপরে তোমাকে তো সব কিছু খুলেই বলেছিলাম। ও, তুমি হচ্ছ আবির, তাই না? নীলার কাছ থেকে তোমার সম্পর্কে জেনেছি। তুমি খুব ভালো একটা ছেলে। সমস্যা নেই, তুমি কিছুদিন অপেক্ষা করো। এরপর নীলা তোমাকে ডিভোর্স দিলেই আমি আর নীলা দুজনকে বিয়ে করে নিব। এখন মন চাইছে ছেলেটাকে দুটো ঘুষি মেরে ওখানে নাক ফাটিয়ে দিই। এমনিতেই মনের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছে, তার উপর আবার এখানে এসে আমাকে জেলাস ফিল করাচ্ছে। তাই কেমন জানি আমার প্রচণ্ড রাগ হলো। আমি ওখান থেকে সোজা ডাইরেক্ট ক্যাম্পাসের ভেতরের দিকে চলে আসলাম। আমার এমন অবস্থা দেখে ফারজানা আর রাহাত দুজনই হাঁ করে তাকিয়ে আছে। প্রথমে বাইকে করে আমি নীলাকে নিয়ে এসেছি দেখে ওরা কি হাসাহাসি করছিল, কিন্তু এখন মন খারাপ করে ক্যাম্পাসের ভেতর দাঁড়িয়ে আছে। তার ওপর নীলা ওপাশে তার বয়ফ্রেন্ডের সাথে। ওরা তো কিছুই বুঝতে পারছে না। ফারজানা আর রাহাত দুজনেই আমার সামনে এগিয়ে আসে। এরপর ফারজানা আপু আমার উদ্দেশ্যে বলে, কি ব্যাপার আবির, কিছুই তো বুঝলাম না। প্রথমে বাইকে করে তুমি নীলাকে নিয়ে এসেছো দেখে আমি তো ভাবলাম যে নীলার সাথে তোমার ঝগড়া মিটে মিল হয়ে গিয়েছে, আবার তোমার বাইকে করে এসেছে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। তোমার মনটাও দেখছি ভীষণ খারাপ। আবির, আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি? বুঝলাম না, কিছু হয়েছে নাকি? খুলে বল এগুলোর মানে। আমি এখনো সত্যি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বল, চুপ না থেকে। আমি ফারজানা আপু আর রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর জন্য খুব খারাপ লাগছে রে বন্ধু। নীলা মনটা কি করে এমন করতে পারলো? ও কি বোঝে না একটা ছেলের ভালোবাসা? একটা ছেলে কতটা কষ্ট পেতে পারে তার এমন কথার জন্য? সে বোঝে না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন কথা বলবো। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি ক্লাসে গেলাম। দেখ ভাই, যা হওয়ার হয়ে গিয়েছে। এসব নিয়ে এখন আর মন খারাপ করে লাভ কি বল? আমি মনে করি তুই আগে ভালো ছিলি, এখন আর ভালো থাকার কোনো প্রয়োজন নেই। আর আমাদের ভার্সিটিতে আজকে নতুন একটা মেয়ে এসেছে, হেব্বি সুন্দরী। ওর সাথে পরিচয় হলে তোর ভালো লাগবে। মেয়েটার সাথে কথা বল, তাহলে ধীরে ধীরে নীলাকে ভুলে যাবি। আর এমনিতে নীলাকে তো তুই ডিভোর্স দিয়ে দিবি। ওই দেখ, কাবুয়া মার্কা ওই ছেলেটা নাকি ওই মেয়েটাকে নিয়ে গিয়েছে। ভাবতেও আমার অবাক লাগে।
আচ্ছা বাদ দে, ওসব কিছু না চিন্তা করাই ভালো। আমি আর রাহাত দুজনে কথা বলছিলাম ক্যাম্পাসের ভেতরে। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে আমার উদ্দেশ্যে আমার সামনে এসে বলে ওঠে, হ্যালো, কেমন আছেন? আসলে আমি ভার্সিটিতে নতুন এসেছি, তেমন কাউকে চিনি না। আমি সবার কাছ থেকে আপনার নামটাই শুনেছি। আসলে আমি তো কাউকে জানি না। আর আপনিও নাকি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছেন। আর আমি যেহেতু এখানে নতুন, আর আমরা দুজন একই ক্লাসে, তাই ভাবছিলাম আপনার সাথে ফ্রেন্ডশিপ করি। তাই একটু আপনার কাছে এগিয়ে আসলাম। তখনই কোথা থেকে একটা মেয়ে এসে কথাটা বলল আর আমার সামনে হাতটা বাড়িয়ে দিল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তখন রাহাতের দিকে তাকালাম, ও দেখি মুসকি মুসকি হাসছে আর ইশারায় শুধু আমাকে বলছে, বন্ধু তুই দেখি মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেলি। দেখ সুন্দরী মেয়েটা তোর কাছে এসে নিজে থেকে ফ্রেন্ডশিপ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ইস, ছেলেটা কত কিউট! ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। একটা ছেলে এত কিউট হয় কি করে জানি না। আমি তো প্রথম দেখায় ওকে মন দিয়ে বসে আছি, তাই তো নিজে যেচে ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য হাতটা বাড়িয়ে দিলাম। কি আর করার আছে, নীলাকে যদি ভুলতে হয় বা ও পাশে জবাব দিতে হয় তাহলে কারোর সাথে তো অবশ্যই আমার বন্ধুত্ব করতেই হবে। তাই আমি শ্রাবণীর সাথে হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপটা করে নিলাম। এরপর আমরা তিনজন একসাথে ক্লাসের ভেতর প্রবেশ করলাম। ক্লাস শেষ করে আমি ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ নীলাকে সাথে করে নিয়ে যেতে বলেছে আব্বু। না নিয়ে গেলে বাসায় গিয়ে বকাবকি করবে। ঠিক তখনই নীলাকে দেখলাম রাস্তার একপাশে একা দাঁড়িয়ে আছে, আর বকাটে ছেলের মতন কিছু ছেলে নীলাকে উত্ত্যক্ত করছে। এটা দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি সোজা ওদের কাছে এগিয়ে গেলাম। তখন ছেলেগুলো, হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। দেখিস, মনে হচ্ছে দুধে আলতা রূপে একবারে টকবক করছে। আমার তো এখনই মন চাইছে ওকে নিয়ে চলে যাই। এই, তোরা বসে আছিস কেন? চল, ধরে নিয়ে যা। এসব কি অসভ্যতা করছেন আপনারা? আপনাদের ঘরে কি মা বোন নেই? এভাবে এমন ব্যবহার করছেন কেন? রাস্তাঘাটে মেয়ে দেখলেই আপনাদের এমন বাজে কথা বলা কি অভ্যেস হয়ে গিয়েছে নাকি? অসভ্য বদমাইশ ছেলে কথাকার। কি আর বলবো সুন্দরী, তোমাকে দেখার পর না আমাদের কি কেমন লাগছে জানো? তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো। অসভ্যতা বলো আর যাই বলো, সেটাই বলো না কেন, তোমাকে ভালো লেগেছে, তোমাকে তো আমাদের চাই। আসলে কি বলবো, ওর ফিগারটা না আমার বেশ ভালো লেগেছে। কি বলিস তোরা? চল, আর দেরি না করে হাতটা ধরি। কথাটা শোনার পর আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ঠাস করে ছেলেটার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড়টা খেয়ে ছেলেগুলো একদম হিংস্র হয়ে উঠল। বকাটে রাজুর গালে হাত দিয়ে চোখ রাঙিয়ে রেগে দিয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। তারপর আমাকে নিজের দিকে এক ঝটকায় টান দিয়ে বলে উঠল, এত বড় সাহস তোর, আমাদের গায়ে হাত তুলিস? অনেক ভালো মানুষের নাটক দেখিয়েছিস, চল এবার আমাদের সাথে দেখি তোকে কে বাঁচায়। আমি কোনো কিছু না ভেবেই ওদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালাম। আমাকে এভাবে রুখে দাঁড়াতে দেখে রাজু আর ওর দলবল নীলার হাত ছেড়ে দিয়ে আমার দিকে তেড়ে এলো। রাজু বাঁকা এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কিরে, হিরো সাজতে এসেছিস? এই তো মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, তাও আমাদের কাজে বাধা দিতে এসেছিস? তোর কি খুব শখ হয়েছে আমাদের হাতে মার খাওয়ার? সরে যায় এখান থেকে, নইলে তোর হাড়গোড় ভেঙে গুঁড়ো করে দেব। ও আমার স্ত্রী, তোরা আমার স্ত্রীর হাতে হাত দিয়েছিস, আবার কথা বলছিস? তোদের এই হাত আমি ভেঙে দেব। আমাকে মারার কথা বলছিস? ঠিক আছে, আয় দেখি তোদের গায়ে কত জোর আছে। কথাটা বলতেই তখন রাজু আমাকে মারার জন্য তেড়ে আসে। তখনই দিলাম ওর মাঝ বরাবর একটা লাথি। মেন পয়েন্টে গিয়ে পড়লো লাথিটা। তখন ও চিৎকার করে মাগো বলে জ্ঞান হারায়। ও পাশে দুটো চেলা মারার জন্য তেড়ে আসে, দুটোকেই দুটো ঘুষি মারলাম। এরপর পেছন থেকে একটা লাথি মারতে আমি হালকা ব্যথা পাই। এরপর আমি উঠে দাঁড়াই, আর সামনেটাকে একটা ঘুষি মারতেই সামনেটা নাক ফেটে রক্ত বের হতে লাগলো। এরপর ওরা দৌড়ে পালিয়ে যেতে লাগলো আমার কাছে মার খেয়ে। এরপর নীলা আমার কাছে দৌড়ে আসে। এরপর আমার সব কিছু দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আমি আশেপাশে ভালো করে আবিরের খুঁজতে লাগলাম, ওর কোথাও লাগেনি তো? নীলা যেন পাগলের মতো আমার শরীরের আশপাশে খুঁজে দেখছে আমার কোথাও কোনো অংশে ব্যথা লাগেনি তো। তখন ওর এমন অবস্থা দেখে আমারও কেমন জানি না ওর প্রতি অন্যরকম ভালোবাসা আর টানটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ মনে হলো আমি ওর প্রতি কেন এত ভালোবাসা দেখাচ্ছি, কারণ ও তো অন্য কারো। মনে হতেই তখনই আমি নীলার উদ্দেশ্যে বলি, না না না, তেমন কিছু হয়নি, চলো। আমি কাঁপতে কাঁপতে বলছি, আমি বাইকটা নিয়ে আসি, চলো যাই। আমি আর নীলা দুজন বাসায় চলে আসি। বাসায় আসতেই তখনই দেখলাম আব্বু আর আম্মু রেডি হয়ে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের দুজনকে দেখে হেসে আম্মু আর আব্বু দুজনেই বলে ওঠে,
কী রে, তোদের এত দেরি হলো কেন? আমরা সেই কখন তোদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা যাই হোক, তোরা যেহেতু চলে এসেছিস তাই ভালোই হয়েছে। আর তোর আব্বু আর আমরা দুজন এখনই বের হব ভেবেছিলাম, তোদের জন্য বের হতে পারছিলাম না। আমাদের কিছুক্ষণ পরেই কিন্তু ফ্লাইট। আমরা কিন্তু কিছুদিনের জন্য এই দেশ থেকে একটু বাইরের দেশে ঘুরে আসব। মানে কি বলছো আম্মু? তোমরা এখান থেকে দেশের বাইরে যাবে মানে? বুঝতে পারছি না কি জন্য, আর হঠাৎ করে এভাবে যাবে? অফিসের কি হবে আব্বু? তুমিও আম্মুর সাথে যাবে মানে? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে বাসায় কে থাকবে? কেন, তুই আর নীলা মা তো আছিস, তোরা থাকবি। আমি আর তোর মা আমরা কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছি সুইজারল্যান্ডে। আর হ্যাঁ, আমরা ওখান থেকে এসে যেন শুনতে পাই আমাদের নাতি নাতনি হবে, তাহলে কিন্তু, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আমরা কিন্তু তোদের দুজনকে একা রেখে বাসা থেকে যাচ্ছি। এরপর ওখান থেকে আসার পর তোদের হানিমুনের ব্যবস্থা করব। তোরা এখন নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো কর, আমরা যাচ্ছি। আমি কিছুই বুঝলাম না যে আব্বু আম্মু এসব কী বলছে। আব্বু আর আম্মু দুজন ব্যাগ নিয়ে এয়ারপোর্টে চলে যেতে লাগলো। আমি আর নীলা দুজন ভিতরে প্রবেশ করে দেখি আমাদের জন্য খাবার বেড়ে রেখেছে সামনের টেবিলে। তাই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেই খেয়ে নিলাম। খেয়ে আমি রুমে শুয়ে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তোর চাতা, আম্মু আব্বু দুজনেই তো চলে গিয়েছে। এখন বাসার ভিতরে রান্না করবো কি করে? রান্নার তেমন কিছুই জানি না, জানি তো শুধু ডিম ভাজি করতে আর নুডলস রান্না করতে। কি আর করার, ওকে তো খাবারটা দিতেই হবে। তাই নুডলস রান্না করার জন্য আমি রান্নাঘরে গেলাম। তখনই নুডলসটা আমি দেবো তেলের মধ্যে, আমার হাতে একটু পড়ে যায়। আমি চিৎকার করলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে বসে ফোন টিপছিলাম। ঠিক তখনই রান্নাঘর থেকে কিসে জানি চিৎকার ভেসে আসে। বুঝতে পারলাম নীলা চিৎকার করছে। তখনই দৌড়ে গিয়ে দেখি নীলার তেলের মধ্যে হাত পড়ে গিয়েছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম। তারপর ফার্স্ট এড বক্সটা এনে আমি ওর হাতটা সুন্দর করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, আপনি রান্না করতে পারেন না, তাহলে রান্নাঘরে কেন এসেছেন আমাকে বলতেন। আবির আমাকে পরম যত্নে আমার হাতের মধ্যে মলম লাগিয়ে দিচ্ছে, এরপর কত সুন্দর করে ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি যেন এখন ওর প্রতি অনুতপ্ত। ওর সাথে কত খারাপ ব্যবহারই না আমি করেছি। এখন আমি রিয়েলাইজ করতে পারছি আসলে আবির এতটা খারাপ ছিল না যতটা আমি ওকে খারাপ ভেবেছিলাম। কেন জানি না ওর প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু এমনটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি তো আকাশকে ভালোবাসি, তাহলে কেন এমনটা মনে হচ্ছে যে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? তখনই আবিরের উদ্দেশ্যে, আসলে আমি রান্না করতে পারি না। ও আচ্ছা, সেই আগে বললেই তো হতো। আর আম্মু কি একটা মানুষ? চলে গিয়েছে, রান্না বান্না করার মতো কাজের লোকেরও সব কোথায় গিয়ে চলে গিয়েছে আল্লাহ জানে। সবাইকে মনে হয় সরিয়ে দিয়েছে। আমি রান্না করতে পারি কিছুটা, সমস্যা নেই, আমি রান্না করছি। কথাটা বলে আমি রান্নাঘরের ভিতরে প্রবেশ করলাম। তখন আমাকে রান্না করতে দেখে নীলা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি হালকা পাতলা কিছু রান্না করে টেবিলের মধ্যে সাজিয়ে দিলাম। তখনই যাওয়ার পথে নীলার সাথে আমার ধাক্কা লাগে। নীলা আমার গায়ের উপর পড়ে যায়। তখনই নীলা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আমি নীলার দিকে। দুজনের চোখাচোখি হতে নীলা বলে ওঠে, আসলে আমি সরি, আমি খেয়াল করিনি। এখন দিয়ে কখন যে ধাক্কা লেগে গিয়েছে। কথাটা বলেই আমি উঠে পড়ি। এরপর রুমে বসে রইলাম। কিছুক্ষণ পর আবির ডাক দেয়, আমি নিচে আসলাম। আমি খাবার টেবিলে বসে আছি, খাচ্ছি না। আবির শয়তানটা একা একাই খেয়ে যাচ্ছে, কিন্তু একবারও আমার কথা বলছে না। বাহ, নিজের খাবারে নিজেই প্রশংসা করতে হয়। যে রান্নাটা করেছি না, নিজের কাছেই তো ভালো লাগছে। আমি নিজের খাবার নিজেই খাচ্ছি আর নিজেকেই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছি। আমি নিজের মনে এসব ভাবছি আর খেতে লাগলাম। খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ করে ফেললাম। তখনই নজর পড়লো নীলার দিকে। নীলা খাবার টেবিলের সামনে বসে আছে খাবারটা নিয়ে, কিন্তু খাচ্ছে না। ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কি হয়েছে, আপনি খাচ্ছেন না কেন? তখনই দেখলাম নীলা চুপচাপ, কথা বলছে না। তখন আমি বুঝতে পারলাম, হায় আল্লাহ, ওর তো হাতে ব্যান্ডেজ করা, তাহলে কি করে খাবে? আমার কেমন জানি লাগছে ওকে খাইয়ে দেওয়ার বিষয়টাই ভাবতে। আমি কি ওকে খাইয়ে দিব, নাকি আবার কি ভাববে? কিছু না ভেবে আমি খাবারটা সামনে নিয়ে ওর মুখের সামনে তুলতেই ও বলে ওঠে, না, প্রয়োজন নেই। আপনার খাবার আপনি নিজেই খান। আপনি নিজে রান্না করেছেন, তাই আপনি নিজেই মন ভরে খান। আমি খাবো না। এখন দরদ দেখাতে আসছেন না? কত সময় ধরে যে আনন্দ মজার সহিত খাচ্ছিলেন, তখন মনে পড়েনি আমার কথা যে আমার হাতে সমস্যা, আমি খেতে পারবো না? এখন কেন আধিক্যতা দেখাতে আসছেন শুনি? আসলে মেয়ে জাতি কেমন নিজেও জানে না। মেয়েদেরকে বোঝা বড়ই কঠিন। কখনো কেউ মেয়েদের মন বুঝতে পারেনি। কখন তারা কিভাবে আর কি বলে তা একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কেউ জানে না। পুরুষ মানুষ তো কখনোই বুঝতে পারবে না। আমি নীলার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আই এম সরি, খেয়াল করিনি।
এমন করে খাবারটা মুখে তুলবেন। এরপর সব কিছু ভেবে নীলার মুখে খাবারটা নিল। নীলা বাচ্চাদের মতো খেতে লাগলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছি আর একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নীলা লজ্জায় বলে ওঠে, এই যে মিস্টার আবির পিচ্ছি ছেলে, এভাবে তাকিয়ে কি দেখছেন আপনি শুনি? ফুই কিছু না তো। আমি একটু ভ্যাবাচেকা খেয়ে গেলাম। আসলে কি বলবো, নীলা এত সুন্দরী। নীলার কাছ থেকে চোখ ফেরানো যে কোনো পুরুষের অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে। আমি কোনো রকমে নীলাকে খাবারটা খাইয়ে উপরে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হয়ে আবার রুমে প্রবেশ করলাম। রুমে এসে দেখি আমার বালিশ আর চাদরটা সোফার মধ্যে নেই, দেখলাম খাটের উপরে। তখন আমি বের হতে আমার উদ্দেশ্যে নীলা বলে ওঠে, আসলে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেভাবে বজ্রপাত হচ্ছে আমার না খুব ভয় করে। বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় লাগে, একা ঘুমাতে পারি না। প্লিজ আপনি আমার পাশে খাটে ঘুমান, মাঝখানে না হয় কোলবালিশটা দিয়ে দেবো প্লিজ। তাই আমি আর কিছু বললাম না। আমি বাধ্য ছেলের মতো বিছানার এক প্রান্তে গিয়ে শুয়ে পড়লাম। নীলা কিছুক্ষণ পর তার ড্রেস চেঞ্জ করে পাশে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর দেখলাম বিদ্যুৎ চমকাতে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বালিশটা ফেলে দেয়। তখন আমার শরীরটা যেন নিজেই বিদ্যুতের মতো চমকে ওঠে। নীলার স্পর্শে এটা যেন একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি বোঝানোর মতো না। প্রিয় মানুষটা যদি কারো কাছে থাকে তাহলে সেই মানুষটাই বুঝতে পারবে তার ভেতরের অনুভূতিটা কেমন। ও সরি সরি, আমি আসলে বলতে কি বলবো, খুব ভয় লাগে আমার। কথাটা বলে লজ্জায় আমি আবারও ওপাশে ফিরে শুয়ে পড়লাম। আমি কিছু বললাম না, আমিও ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে মুখের মধ্যে ভারী কিছু অনুভব করতে লাগলাম। হালকা চোখ মেলে তাকিয়ে দেখি নীলা আমার বুকে শুয়ে আছে। নীলাকে যেন একদম বাচ্চাদের মতো লাগছে। আমি ওর মাথার চুলগুলো হালকা একটু সরিয়ে দিলাম, এরপর চুলে হাত বুলিয়ে দিলাম। কপালে নিজের অজান্তে একটা চুমু খেলাম। নীলা একটু নড়ে চড়ে উঠল, এরপর আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কখন যে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালে ঘুম ভাঙতে দেখলাম আবির আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখার পর আমি ওর থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে ঠাস করে আবিরের গালে একটা থাপ্পড় বসিয়ে দিই। তখন আবির লাফ দিয়ে ওঠে। চোখ খুলে তাকিয়ে দেখি আমি নীলাকে জড়িয়ে ধরে আছি। নীলা রাগে মুখটা লাল হয়ে আছে। তখনই নীলা ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমার এই বিশ্বাসের মর্যাদা এভাবে দিলি? আসলে পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতেই নেই। ওদেরকে যদি একবার বিশ্বাস করা হয় আর সেই মর্যাদা দেওয়া হয় তাহলে সেই মর্যাদাটা তারা রাখতেই পারে না। কথাটা বলে ওখান থেকে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হতে লাগলাম। নীলা কথাগুলো বলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল আর আমি গালে হাত দিয়ে বসে রইলাম। আমার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। আমি তো গত রাতে নিজে থেকে কিছু করিনি, বরং নীলাই তো আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি ওকে জড়ানো থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর ঘুম ভেঙে যাবে ভেবে শেষমেশ আর কিছু করিনি। অথচ নীলা আমার সাথে এমন ব্যবহার করলো যে আমি কি বলবো, আমার যেন পুরো মনটাই ভেঙে চোরমার হয়ে গেল। না, আমি আর এভাবে থাকতে পারবো না। নীলা যেহেতু আমাকে চায় না, সে তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে চায়, তাই আমি ওকে ফাইনালি ডিভোর্স দিয়ে দিব। ও যা চাইছে তাই হোক। আমি উকিলের সাথে কথা বলে সব কিছু রেডি করলাম। ডিভোর্স ফাইল, পেপার সব কিছু একদম রেডি করে ডয়ারে রেখে দিলাম। আমি ওকে মুক্তি দিয়ে দিব। ও যেন ওর সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকতে পারে। সব গুছিয়ে নিয়ে আমিও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা ভীষণ ভার হয়ে আছে। আমি যখন ভার্সিটির ভেতর প্রবেশ করলাম, আমাকে দেখেই তখনই শ্রাবণী দৌড়ে আসলো। এসে ও হুট করে আমার হাতটা জড়িয়ে ধরলো। তারপর আমাকে সাথে করে টেনে একটা ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনে বসে ও আমার মুখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলে ওঠে, কি হয়েছে আবির? তোমার মনটা মনে হয় ভীষণ খারাপ। কিছু হয়েছে নাকি? আমি আবিরের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কথাটা বললাম। আবির কিছু বলছে না, একদম চুপচাপ। আমি আবিরের কপাল আর মুখ হাত দিয়ে দেখলাম, না, টেম্পারেচার তো সব কিছু ঠিক আছে, জ্বর সর্দি কিছুই তো নেই। তাহলে কি হয়েছে? কথা বলছো না কেন? ও, বুঝতে পারছি, মন খারাপ তাই তো। চলো তাহলে আমরা দুজন কোথাও থেকে ঘুরে আসি। আমি বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে যাচ্ছি আর ভাবতে লাগলাম, আসলে মনে হয় একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আবিরকে এত কিছু বলাটা মনে হয় আমার উচিত হয়নি। সত্যিই তো, ও তো আমার কাছে তার অধিকারটা পাবেই। আমি যাই করি না কেন, ও তো সম্পর্কে আমার স্বামী, এটা তোর অধিকার। কিন্তু আমি ওর সাথে একটু বেশি করে ফেলেছি। ওকে বুঝিয়ে বলতেও পারতাম। আমি আসলে জানি না ওর প্রতি আমি কেন দুর্বল হয়ে যাচ্ছিলাম। আর ঠিক এই ভয়টা থেকেই হয়তো আমি ওকে থাপ্পড়টা দিয়েছি। গতকাল রাতে আমি নিজেই ওকে জড়িয়ে ধরেছিলাম ইচ্ছাকৃতভাবে। কেন জানি না, ওর বুকের মধ্যে ঘুমাতে আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল আমি আজ এত বছর পরে শান্তিতে ঘুমাতে পারছিলাম। কিন্তু এমনটা কেন মনে হলো, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না।
এসব ভাবতে ভাবতে ইউনিভার্সিটির করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎই দেখলাম একটা আড়ালে একটা মেয়ে সাথে একটা ছেলে বেশ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে কেমন যেন আমার কাছে সন্দেহ হলো। তখন আমি একটু আড়ালে গিয়ে দেখলাম, ভালো করে তাকিয়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ছেলেটা আর কেউ না, আকাশ। আকাশ মেয়েটার কোমরে হাত দিয়ে ওকে কিস করছে। কিস করার শেষে আকাশ মেয়েটার দিকে তাকিয়ে কুৎসিত এক চিমটি হাসি ওর উদ্দেশ্যে দিয়ে বলে ওঠে, আসলে সত্যি বলতে আমার ভালোবাসার মানুষ শুধু একমাত্র তুমি। আর যে নীলার কথা আমি তোমাকে বলেছি, শুধু একটিবার ওর সাথে বিয়েটা হয়ে গেলেই ওর বাবার সব সম্পত্তি আমার হয়ে যাবে। এরপর ওকে আমি একটা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিব। তখন এই পুরো সম্পত্তি, টাকা পয়সা সব কিছু শুধু তোমার আর আমার থাকবে, আর কারো না। মেয়েটা যে কত বড় একটা বোকা। এই আবির ছেলেটা ওকে কত ভালোবাসে, কিন্তু ও আমার জন্য ওই ছেলেটাকে পাত্তাই দেয় না। আকাশের মুখে এমন কথা শোনার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। ও আমাকে কিভাবে ব্যবহার করছিল। ওর কথাগুলো শুনে আমি আর আড়ালে থাকতে পারলাম না। আড়াল থেকে সোজা ওদের সামনে এগিয়ে গেলাম। হঠাৎ আমাকে সামনে দেখে আকাশ একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। ও যেন মোটেও প্রস্তুত ছিল না যে আমি এখানে দেখতে পাবো ওকে। ওর মুখে এই অপরাধ বোধ আর ভয় দেখেই আমার ভেতরের সমস্ত রাগ আর ঘৃণা এক হয়ে গেল। আমি কোনো কথা না বলেই সোজা গিয়ে ওর গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিলাম। হঠাৎ চড় খেয়ে আকাশ ওর গালে হাত দিয়ে থমকে দাঁড়ালো। চোখে মুখে তীব্র ধাক্কা আর অপমানের ছাপ নিয়েও ও আমার উদ্দেশ্যে আমতা আমতা করে বলে ওঠে, দেখো নীলা, তুমি যা দেখেছো বা যা শুনেছো একদম ভুল। ততক্ষণ তুমি যা শুনেছো তা সম্পূর্ণ ভুল বুঝছো। আমি এসব কিছু। আমাকে আর কথা শেষ করতে দিল না নীলা। ও রেগে গিয়ে আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। পরপর 3টা থাপ্পড় খেয়ে আমার মাথার রক্ত একদম চড়ে গেল। নিজের আত্মসম্মানে আঘাত লাগায় আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রচণ্ড রেগে গিয়ে আমি হাত চালিয়ে নীলার গালে উল্টো একটা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড়টা দিয়ে নীলার দিকে আঙ্গুল উঁচিয়ে হিংস্র গলায় বলে উঠলাম, হ্যাঁ, তুই যা শুনেছিস তার প্রতিটা অক্ষর সত্যি। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি। শুধু তোর বাবার এই কোটি কোটি টাকার সম্পত্তির লোভে আমি তোর সাথে এই ভালোবাসার নাটক করেছি। আমি তোকে শুরু থেকেই ঠকিয়ে এসেছি। আরে তোর মধ্যে আছেটা কি যে তোকে আমি ভালোবাসবো বল? তুই তো কোনোদিন তোর দেহটা পর্যন্ত আমাকে একটিবার ছুঁতে দিলি না। শুধু বিয়ের পর তোকে বিয়ে করে আমি কি করব শুনি? আমার আসল ভালোবাসার মানুষটাকে দেখবি? ওই যে ও। কথাটা বলেই আমি পাশে দাঁড়িয়ে থাকা রোহানাকে এক টানে আমার বুকে টেনে নিলাম। ওর কোমরে হাত দিয়ে নীলার চোখের সামনে উঁচিয়ে ধরে বললাম, আমি যেন এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আকাশের মুখে এমন কথা শোনার পর নিজের উপরে তীব্র ঘৃণা আর আফসোস হতে লাগলো। আমি এই বেঈমানটার জন্য আবিরের মতো একটা ছেলেকে এত কষ্ট দিয়েছি। ওকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করেছি, ওর প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছি শুধু এই প্রতারণাটার জন্য। আসলে আমি খুব খারাপ একজন মানুষ, বড্ড ভুল করেছি আমি। আমাকে আবিরের কাছে গিয়ে ক্ষমা চাইতেই হবে, ওর পা ধরে হলেও মাফ চাইতে হবে। কথাটা মনে আসতেই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ওখান থেকে সোজা দৌড়ে চলে যেতে লাগলাম। আবিরকে খুঁজতে খুঁজতে যখন ক্যাম্পাসের ক্যান্টিনের দিকে গেলাম, তখন যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম আবিরকে একটা মেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ওর হাত মুখ ছুঁয়ে কী যেন বলছে। দৃশ্যটা দেখার সাথে সাথেই আমার বুকটা চিরিক দিয়ে এক তীব্র ব্যথায় ভেঙে চুরমার হয়ে গেল। আকাশ আমাকে এতগুলো অপমানজনক কথা বলল, এত বড় ধোঁকা দিল, তাতে আমার বুকে এতটা কষ্ট হয়নি। ঠিক যতটা কষ্ট এই মেয়েটার সাথে আবিরকে এভাবে দেখে হচ্ছে। আমার ভেতরটা যেন পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি আর 1 সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারলাম না। তত্তর করে হেঁটে একদম ওদের সামনে চলে গেলাম। মেয়েটা যেভাবে আবিরের হাত জড়িয়ে ধরেছিল, আমি কোনো কিছু না ভেবে এক ঝটকায় মেয়েটার হাতটা আবিরের থেকে ছাড়িয়ে সরিয়ে দিলাম। হুট করে এমন করা আচরণটায় মেয়েটা বেশ ধাক্কা খেলো। এরপর তীব্র বিরক্ত আর রাগী চোখে আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে, এক্সকিউজ মি, আপনি কে শুনি? আর এভাবে একটা অচেনা মানুষের গায়ে হাত দিয়ে টেনে ধরার সাহস পান কোথা থেকে? আপনি আবিরের হাত এভাবে ছাড়িয়ে দেওয়ার কে? ও আমার ফ্রেন্ড, আমি ওর হাত ধরবো না তো কার হাত ধরবো?
কোন ভদ্র পরিবারের মেয়ে এভাবে এসে সিনক্রিয়েট করে শুনি? কথাগুলো বলে মেয়েটা আবারও জোর করে আবিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এরপর আমার দিকে একটা চরম অবজ্ঞার দৃষ্টি দিয়ে আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, কে এই মেয়েটা? আর এভাবে হুট করে এসে রিয়াক্ট করছে কেন? তুমি চেনো একে? ওর এমন ব্যবহার এখন যেন মাথাটা চরম পর্যায়ে চলে যায়। তখনই ঠাস করে মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দিই। এরপর মেয়েটার উদ্দেশ্যে বলে দিই, এমে তুমি কাকে কি বলছো? ও আমার স্বামী, আর তুমি ওর ফ্রেন্ডস বা যাই হও না কেন, ওর হাতে পাবে ধরার তোমাকে কে অধিকার দিয়েছে? তখন আবির আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। ওর চোখের দিকে তাকাতেই আমি শিউরে উঠলাম। সেখানে রাগের চেয়েও বেশি ফুটে উঠেছে এক গভীর শীতলতা। সে শ্রাবণীকে আড়াল করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু কঠোর গলায় বলে উঠল, তখনই নীলা আবারও মেয়েটাকে থাপ্পড় দেবে, মানে শ্রাবণীকে থাপ্পড় দেবে। আমি নীলার হাতটা শক্ত করে ধরি, এরপর ওকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে উঠি, আপনি নিজেকে কি মনে করেন শুনি? আপনি যা বলবেন তাই হবে? ও আমার ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, যাই হোক এটা আমরা নিজেরা ডিসিশন করব। এখানে আপনার কি? ও আমার হাত ধরুক বা আমাকে জড়িয়ে ধরুক, তা একান্তই আমার আর ওর ব্যক্তিগত বিষয়। এখানে আপনাকে ইনভলভ হতে কে বলেছে শুনি? কথাটা বলে আমি শ্রাবণীর হাত ধরে আমরা দুজন ক্লাসের ভিতর প্রবেশ করলাম। নীলা আমাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। আমি যেন এইসবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার যেন পুরো পৃথিবীটা উলট পালট হয়ে যাচ্ছে। না, আমি এখন আবিরকে হারাতে যাচ্ছি। আবিরকে আমি যে ভালোবেসে ফেলেছি, আমি ভুল করেছি আকাশকে ভালোবেসে। আমি মন থেকে কখনো আকাশকে ভালোবাসিনি। আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট আমাকে আবির চলে যেতে বলে চলে যাওয়াতে দিয়েছে। কিন্তু আকাশের প্রতি এতটা ফিলিংস আমার হয়নি কখনো, যতটা না ফিলিংস আমার আবিরের প্রতি হয়েছে। এটা আর আমি মানতে পারছি না। আমি দৌড়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি সামনে টেবিলের উপরে ডিভোর্সের পেপারটা। তার মানে আবির আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি এসব আর মানতে পারলাম না। আমি ডিপ্রেশনে চলে গেলাম। এরপর একটা বিষের বোতল হাতে নিয়ে আর কিছু আমার মনে নেই। আমি আর শ্রাবণী দুজনে সবকটি ক্লাস শেষ করে বের হব, তখন শ্রাবণী আমার হাত ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, আমি তোমাকে কিছু বলতে চাই, একটা কথা, যে কথাটার জন্য তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি। তখন আমার কথা শুনে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে আবির। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি কথা এমন বলবে যে কথার জন্য তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো আর এমন করছো? আচ্ছা বলো। আমি আবিরের হাতটা ধরে আবিরের উদ্দেশ্যে বলে উঠি, আসলে আবির, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসেছি। তাই আমি তোমার সাথে বন্ধুত্বটা এজন্য করেছি যে একদিন তোমাকে আমি আমার ভালোবাসার কথাটা বলবো। আমি জানি তুমি ম্যারিড, এটাও জানি যে তোমার বিয়েটা যেভাবে হয়েছে তা স্বাভাবিকভাবে হয়নি। আর নীলাপু যে তোমার স্ত্রী তাও আমি জানি। নীলাপু তোমাকে ভালোবাসে না, তার ভালোবাসার মানুষ আছে। আর তোমাদের ডিভোর্সও হয়ে যাবে। সব কিছু আমি ফারজান আপুর কাছ থেকে শুনতে পাই। তাই আমি চাই তুমি যেন নীলাকে ডিভোর্স দেওয়ার পর আমাকে বিয়ে করো। আর আমি এ বিষয়ে আব্বুর সাথে কথা বলবো। না শ্রাবণী, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। মানুষ জীবনে একজনকেই ভালোবাসে। সেই ভালোবাসার মানুষটাকে যদি না পায় তাহলে মানুষ তার এই ভালোবাসার মধ্যেই বেঁচে থাকে। মানুষ বারবার প্রেমে পড়ে না, একবারই প্রেমে পড়ে আর একজনেরই মায়ে পড়ে। হয়তো সে আমার থেকে সিনিয়র, আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, কিন্তু তাই বলে আমি তাকে ধোঁকা দিতে পারবো না। আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব। কথাটা বলে আমি সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর পেছন ফিরে তাকালাম না। হয়তো শ্রাবণী কান্না করছে, কিন্তু কি আর করবো, আমি ওকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, ভালোবাসার মানুষ হিসেবে না। আমি বাসায় এসে দেখি নীলা নেই। নীলাকে পুরো বাসা খুঁজে পেলাম না। তখনই দেখলাম ফ্লোরে পড়ে আছে। আমি দৌড়ে নীলার কাছে গেলাম, দেখলাম হাতে ওর একটা বিষের বোতল। আমি দৌড়ে নীলাকে জড়িয়ে ধরলাম। এরপর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করলাম। রাহাতও চলে আসে। হসপিটালে নীলাকে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি ক্লিনিকে নিয়ে যায়। আমি বাইরে বসে কান্না করছি। তখন রাহাত এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কী রে, কী থেকে কি হয়ে গেল? কি হয়েছে নীলাপুর যে হসপিটালে নিয়ে আসলি? বিষয়টা কিছুই বুঝলাম না। ইমার্জেন্সি এভাবে কল করেছিস, হয়েছেটা কি? আর কান্নাকাটি করছিস কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে রাহাত আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আমি বসে বসে চিন্তা করতে লাগলাম, হয়তোবা সব দোষ আমার। তখন আমি দেখতে পেলাম ডাক্তার ক্লিনিক থেকে বের হচ্ছে। ডাক্তার বের হতে আমার উদ্দেশ্যে বলে ওঠে, রোগীর জ্ঞান ফিরেছে। আমি তাড়াহুড়ো করে নীলার কাছে গেলাম। নীলার কাছে যেতে নীলা কান্না সুরে অন্য পাশে তাকিয়ে রয়েছে।
আমি নীলার উদ্দেশ্যে বলেও ঠিক এমনটা কেন করেছো তুমি? আমি কি কোনো ভুল করেছি? আমি তো তোমাকে তোমার স্বাধীনতা দিতে চেয়েছি, আর আমি তো এগুলো ইচ্ছাকৃতভাবে করিনি। আমি তো চেয়েছি তুমি সুখে থাকো। আমি সুখে থাকবো যদি আমি মারা যাই, কারণ আমি জানি আমি ভুল করেছি। আমি সব দিক থেকে আমি ভুল প্রমাণিত, কারণ আমি তোমাকে বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি। আমি কাছ থেকেও বুঝিনি ভালোবাসার মানুষটাকে আমি চিনিনি, অবহেলা করেছি। আমি শত্রুকে যে বেঈমান তাকে ভালোবেসেছি, কিন্তু আমার সামনে থাকা ভালোবাসার মানুষটাকে কখনো ভালোবাসতে পারিনি। তাহলে আমি বেঁচে থেকে কী করবো? কারণ অবহেলা আমি যে মানতে পারবো না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি, নিজের চাইতেও বেশি। আমি যে নিজের চোখে তোমাকে অন্য কারোর হাতে হতে দেখতে পারবো না। আমি চাই আমি মরে যাই, আমি পৃথিবীতে থাকতে চাই না। আমি নিজেকে তোমার সাথে অন্য কাউকে আমি দেখতে পারবো না, কারণ আমি যে তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি। নীলার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা অশ্রু চোখে আমার উদ্দেশ্যে কথাগুলো বলছে। নীলা আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীলার এমন অবস্থা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও নীলাকে জড়িয়ে ধরলাম আর নীলার উদ্দেশ্যে বলে উঠলাম, এই পাগলি, তুই কোথায় যাবি? হ্যাঁ শুনি, আমাকে ছেড়ে? আমিও যে তোকে অনেক ভালোবাসি, নিজের চাইতে বেশি। আমি তোকে প্রথম দেখাতেই ভালোবেসেছি পাগলি। আমার সিনিয়র বউকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আমি চাইলে কি তোমাকে যেতে দেবো নাকি? তুমি চাইলে আমার কাছ থেকে যেতে পারবে না। আমি কখনো তোমাকে যেতে দেবো না। সত্যি বলছো আবির? তুমি আমাকে ভালোবাসো? সত্যি বলো, তুমি আমাকে ভালোবাসো? আমাকে জড়িয়ে ধরো, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি অবহেলা করবো না। আমি আমার জুনিয়র পিচ্ছি জামাইটাকে সত্যি খুব ভালোবাসবো, খুব, সত্যি বলছি। তোমাকে রান্না করে খাওয়াবো, আমি রান্না করতে শিখে গিয়েছি। তোমাকে আর রান্না করতে দেবো না, প্লিজ প্লিজ আমাকে আর ছেড়ে যেও না। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। নীলা আমাকে চুমু দিতে লাগলো, যেন আমাদের হসপিটালটা রোমান্টিক জায়গা হয়ে গেল। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, না পাগলি, কখনো ছেড়ে যাব না, কথা দিচ্ছি। সবসময় তোমার আছি, তোমারই থাকবো সারা জীবন ধরে। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। শালার, এখানে মনে হয় আমরা কোথাও হসপিটালে নেই, আসি একটা রোমান্টিক জায়গার মধ্যে। তোরা যা শুরু করলি, কথাটা বলে ওখান থেকে আমি বের হয়ে গেলাম। দেখতে দেখতে নীলা সুস্থ হয়ে যায়। নীলা এখন পুরোপুরি সুস্থ। আমি রুমে সব কিছু গুছিয়ে রেখেছি, এখন ঘুমাতে যাব। তখন নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এরপর আমার উদ্দেশ্যে বলে, ওই শোনো না, আমার না একটা বেবি লাগবে। বেবি? বেবি আবার কোথায় পাবো? বেবি কি করে? আই ফাজিল ছেলে, বেবি কি করে মানে? বেবি কি করে তুমি জানো না? না তো, আমি তো জানি না কি করে বেবি। আমাকে একটু বুঝিয়ে দাও না, আমার ইচ্ছে যে বেবি কোথায় পায়। ওরে ফাজিল ছেলে, একবার সুযোগ দিলে সব কিছু লুটে নিবে। সে বলছে বেবি কি করে সে জানে না। সত্যি বলছি, বেবি কিভাবে আমি সত্যিই জানি না। আমাকে শিখিয়ে দেবে? তাই? আচ্ছা ঠিক আছে, তোমাকে শিখিয়ে দিচ্ছি, চোখ বন্ধ করো। কথাটা বলতেই আবিরের ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে নকল করে নিলাম। 5 মিনিট পর পিচিটা হাঁপাতে লাগলো। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, এটা কি হলো? তুমি এমন করলে কেন আমার সাথে? আচ্ছা দাঁড়াও, তুমি এমন করেছো তো তাই তোমার সাথে আমিও লুডো খেলবো। লুডো খেলবি মানে? ফাজিল ছেলে, লুচ্চা একটা। লুচ্চা? আমাকে লুচ্চা বলছো? দাঁড়াও দেখাচ্ছি মজা। লুচ্চা কি করে তোমাকে এখনই দেখাচ্ছি। আর আপনারা এখানে বসে কি দেখছেন মেয়েরা? হ্যাঁ জান এখনই। ভাগেন, স্বামী স্ত্রী রোমান্টিক এগুলো দেখছেন কেন? আপনাদের লজ্জা করে না? বিয়ে করেন, যান ভাগেন মেয়েরা।